আসসালামু আলাইকুম। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা আজকে যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা হচ্ছে আজকে মুক্তিযুদ্ধ রিলেটেড এবং প্রবাসী সরকার সম্পর্কে কিছু জানতে চাচ্ছি, মানে কিছু জানার চেষ্টা করছি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা হচ্ছে জিনিসটার মধ্যে চলে যাই, যে আমরা কিভাবে পড়বো আর কেমনে পড়বো আর কত ইজিলি আমরা এই জিনিসটা মনে রাখতে পারবো। এই জিনিসটা লাস্টে, ক্লাসের লাস্টে যায় একটা স্টুডেন্ট অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বুঝতে পারবে যে হচ্ছে জিনিসটা কত সহজ এবং কত আনন্দময় বিষয়টা। এখন সমস্যা সবগুলোর মধ্যে হয় না, সমস্যা হচ্ছে কিছু জিনিসের মধ্যে হয়, যে জিনিসগুলি হচ্ছে একটু আপ ডাউন রিলেটেড বা এরকম কিছু। তো সেই আপ ডাউন জিনিসটাই আমরা শেখার চেষ্টা করবো, এবং সেই আপ ডাউনের বিষয়টাই আমরা হচ্ছে মানে ভুল করি বেশিরভাগ। এটাই হচ্ছে মেন কথা, যে একটা টিচার একটা স্টুডেন্ট কে হচ্ছে বেশিরভাগ যে জিনিসটা দেওয়া হয় সেটা হচ্ছে কঠিন জিনিসটা না, সহজ জিনিসটা, কিন্তু সেই সহজ জিনিসটা ভুল করার কারণে একটা মানুষের মেডিকেলের চান্স মিস হয়, ভার্সিটির চান্স মিস হয়, এবং এক্সেট্রা 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 সো লং। ইটস কাইন্ড অফ কানেক্টিং থিং। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এরকম। এখানে কি হচ্ছে না, এখন বিষয়টা হচ্ছে এরকম। আজকে আমরা শিখবো প্রবাসী কি বলে এটা, মুক্তিযুদ্ধকালীন যে আমাদের প্রবাসী বাংলাদেশ সরকার ছিল, সে প্রবাসী বাংলাদেশ সরকার নিয়ে আমরা কিছু জানার চেষ্টা করব। তো প্রবাসী বাংলাদেশ সরকারের আর কি কি নাম থাকতে পারে, প্রবাসী বাংলাদেশ সরকারের আর কি কি নাম থাকতে পারে। প্রথম জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে প্রবাসী সরকার। দ্বিতীয় জিনিসটা কি, সেটা হচ্ছে মুজিবনগর সরকার। আমার লেখা অনেক সুন্দর না ভাইয়া? আসলে হ্যাঁ, মাঝে মাঝে আমি আমার লেখার প্রতি অনেক মানে ভালোবাসার জন্য আমি লেখার বিয়ে করতে চাই, এরকম একটা বিষয়। জাস্ট জোকিং, মানে বিষয়টা হচ্ছে এরকম। তো এখন হচ্ছে এখানে হচ্ছে প্রবাসী সরকারকে মুজিবনগর সরকার বলা হয়। এছাড়া কি বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তো এইটার মধ্যে আমাদের কোনো প্রবলেম নাই, প্রথম জিনিসটা। এখন দ্বিতীয় জিনিস হচ্ছে এটা, এটা হচ্ছে এটা হচ্ছে এক নম্বর জিনিস। দুই নম্বর জিনিসটা হচ্ছে এটা, যে আমি টপিক ওয়াইজ পড়াবো, যে জিনিসটা ইম্পর্টেন্ট সেই জিনিসটাই পড়াবো, একটা জিনিসও বাড়তি পড়াবো না। আর বাড়তি জিনিস পড়লেই তোমার মানে মেইন যে জিনিসটা সেই জিনিসটা ভুলে যাওয়ার একটা প্রবণতা সৃষ্টি হবে। তো এটার নাম এটা। এখন হচ্ছে বিষয়টা এরকম, এটা হচ্ছে গঠিত হয় কবে আর শপথ হয় কবে। বিষয়টা হচ্ছে এরকম, প্রথমত গঠিত হয় এটা 10 অক্টোবর, 10 এপ্রিল। প্রথম এটা গঠিত হয় 10 এপ্রিল, 10 এপ্রিল, ঠিক আছে? 10 এপ্রিল গঠিত হয়। এখন বলতে পারো যে ভাইয়া 3 নাম্বার এ লিখলাম 10 এপ্রিল, 2 নাম্বার কি দোষ করছে, 2 নাম্বার কেন খালি? 2 নাম্বার বিষয়টা এরকম, যে এই মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়, এটা হচ্ছে গঠিত হয় মুজিবনগর তখনকার কালীন, সেটা হচ্ছিল বৈদ্যনাথ তলা। এটা হচ্ছে মেহেরপুর জেলার একটা অংশ ছিল, মেহেরপুর জেলাই ছিল মেনলি। তো এটা আমাদের এরকম ভাবে দেখতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে গঠিত হয় 4 নম্বরে। 2 নম্বরে আমরা আসতেছি, নো প্রবলেম, কোনো চিন্তা নেই, আমি আসি তুমি আসো, একসাথে শেষ করে করবো, কোনো সমস্যা নেই। 4 নম্বরে আছে 10 এপ্রিল কি হয়, গঠিত হয়। শপথ নেয় কবে, গঠিত হয় যখন আসবে তখন হচ্ছে আমাদের দিতে হবে 10 এপ্রিল। শপথ নেয় কবে, তখন হচ্ছে দিব আমরা 17 এপ্রিল, 7 দিন পর। 1 সপ্তাহ বিরতি রেখে 7 দিন পর, বা 1 সপ্তাহ হচ্ছে প্রস্তুতি নেওয়ার পর 17 এপ্রিল শপথ নেয়। এই শপথটা নেয় কে ভাই? শপথের সময় মুজিবনগর সরকারের মেইন নেতা কয়টা ছিল, বা মেইন পদ কয়টা ছিল? 6টা। 6টাই ছিল। এবং মন্ত্রণালয় কয়টা ছিল? পদ ছিল হচ্ছে 6টা। পদ কয়টা ছিল? পদ ছিল 6টা। আর মন্ত্রণালয় কয়টা ছিল? মন্ত্রণালয় তৎকালীন সরকারের, প্রথম বাংলাদেশ সরকারের ছিল হচ্ছে 12টা। তো 6টার মধ্যে মানুষ 6 জন, মন্ত্রণালয়ে 12 জন, প্রত্যেকে 2 জন করে পাওয়ার কথা। কিন্তু বিষয় হচ্ছে ভাই, আমাদের যে রাষ্ট্রপতি, আমাদের যে স্পেশাল যে ব্যক্তি, যাকে এখন বয়কট করা হচ্ছে, তিনি হচ্ছেন কোন রকমের দায়িত্বে ছিলেন না। তিনি আসছিলেন মানে আসি আসি ভাই, এরকম একটা অবস্থা। এছাড়া যে উপরাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন তিনি, উপরাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম, রাইট? আর সৈয়দ নজরুল ইসলামও কোন রকমের পদ নেয় নাই, তিনি হচ্ছে আছেন আসি ভাই, অস্থায়ী হিসেবে আছে, আমি আর কি নিব। মেইন যারা আছে তারা হচ্ছে 4 জন। মেইন যে 4 জন, সেই 4 জনের মধ্যে মানে প্রত্যেকে হচ্ছে এই মিলায়, মোট মিলায় হচ্ছে 12টা মন্ত্রণালয়ে, মানে ওইটা হচ্ছে টেক কেয়ার করতো, দ্যাটস দ্য থিং। এখন বিষয়টা হচ্ছে 17 এপ্রিল যে এই জিনিসটি শপথ নিল, এই শপথটা নিল যখন, এই শপথটা নেওয়ার পর
শপথটা পাঠ করতে হবে না, শপথটা মানে বুঝতে হবে না যে মানুষ যে এখন একটা অনুষ্ঠান করতেছে, অনুষ্ঠানের ফার্স্টে এসে তো বলতে পারবে না যে আমরা আজকে একটা সরকার গঠন করব, সাবস্ক্রাইব এরকম কিছু বলতে তো পারবে না স্বাভাবিক। কি করতে হবে ভাই? সেখানে হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে, শপথ গ্রহণ করতে হবে, আর কি করতে হবে? আর করতে হবে সেই জিনিসটা, যে এটা একটা অনুষ্ঠান না, এটা একটা অনুষ্ঠান, অনুষ্ঠানে কি করতে হয়? অনুষ্ঠানের পরিচালনা করতে হয়, হোস্ট করতে হয়। বিষয়টা হচ্ছে এরকম। আমিও জীবনে অনেক হোস্টিং করছি, কিন্তু এখন হচ্ছে ছেড়ে দিছি একটু ইসলামিক মতবাদের জন্য। তো that's the thing। তো মেইন জিনিসটা হচ্ছে এটা, এটা হচ্ছে পরিচালনা করতে হবে, শপথ করতে হবে, কোরআন পাঠ করতে হবে। কোরআন পাঠ করতে হবে, দ্যাটস really not that much important, but it's nice to remember actually. So মেইন জিনিসটা সেটা হচ্ছে পরিচালনা কে করছে ভাই? পরিচালনা যে করছে সে হচ্ছে মান্নান ভাই। মান্নান ভাই, মান্নান ভাই হচ্ছে সেই জিনিসটা পরিচালনা করছে। ফুল নাম মনে রাখা লাগবে না, মান্নানই আসবে, দেখবা মান্নান, দাগা দিবা মান্নান, দ্যাটস দ্য থিং। আর শপথ কে নিছে? শপথ নিছে ইউসুফ ভাই। ইউসুফ ভাই, ইউসুফ ভাই নিছে হচ্ছে শপথ, শপথ নিছে ইউসুফ ভাই, পরিচালনা করছে মান্নান ভাই। তো আমরা একটা জিনিস জানি কি, যে হচ্ছে আমাদের যে যে রেডিও মাধ্যম ছিল, সেটা আমাদের 12তম সেক্টর হিসেবে কাজ করছে। মানে 12তম সেক্টর যখন কাজ করা হয়েছে, সে 12তম সেক্টরের মেইন যে একটা আহ অনুষ্ঠান বলা চলে, সেটা হচ্ছে চরমপত্র। চরমপত্রের পরিচালনা কে করছে বা চরমপত্র তৈরিটা করছে কে? সে হচ্ছে আমাদের সিও মান্নান ভাই। ইনি না, এরকম নাম সহ অন্য একজন, এটাই হচ্ছে মেন কথা। মান্নান ভাই হচ্ছে আমাদের, সেটা হচ্ছে করছে চরমপত্র। চরমপত্র ভাই লেখা অনেক সুন্দর ভাই, কিছু করার নাই। মেন জিনিসটা হচ্ছে এটা, চরমপত্র পরিচালনা করছে ভাই মান্নান ভাই। মান্নান ভাই। আর কি করছে? এটার কণ্ঠশিল্পীটা কে ছিল? কণ্ঠশিল্পী কি ইউসুফ ভাই ছিল? না, কণ্ঠশিল্পী ছিল মুকুল ভাই। এমআর আক্তার মুকুল। এমআর আক্তারের জলে ভাসায় দিন, মুকুল ইজ দ্য মেইন থিং। মান্নান ভাই আর মুকুল ভাই চরমপত্র তৈরি করছে। চরমপত্রের মেইন কে মান্নান ভাই, পরিচালনা করছে কে? মান্নান ভাই। আর কণ্ঠশিল্পী কে ছিল? মুকুল ভাই। আর 17 এপ্রিলে শপথ পাঠ, শপথ পাঠ আর পরিচালনা করছে কে? মান্নান ভাই। আর শপথ পাঠ কে করছে? মুকুল ভাই। দ্যাটস দ্য থিং, ইউসুফ ভাই, সরি, দ্যাটস দ্য থিং। তো মান্নান ভাই, মুকুল ভাই, আর মান্নান ভাই, ইউসুফ ভাই, এই জুটিকে আমরা মনে রাখতেই হবে। সাকিব খান আর অপু বিশ্বাসের জুটি আপনি ভুলেও যেতে পারেন, বাট এটা আপনি ভুলে যাবেন না, কারণ এটা হচ্ছে কাইন্ড অফ বাইবেল অফ মেডিকেল এক্সাম অ্যান্ড এটসেট্রা। সো দ্যাটস লাইক দ্যাট। আচ্ছা, এখন ভাইয়া 2 নাম্বারটা আমি একটু খালি রাখছি, কেন খালি রাখছি? এটা কি মানে আমি একটু মানে ভুলে গেছি, এরকম টাইপের কিছু একটা হতে পারে বিষয়টা? এটা যদি চিন্তা করো তাহলে তুমি একটু মানে বোকামির দিক দিয়ে যাচ্ছ। তো মেইন জিনিসটা হচ্ছে এটা, যে 10 তারিখে যে তৈরি হয়েছে, মুড সুইং খায় কি মানুষ এই সরকার তৈরি করে ফেলে যে আজকে ভালো লাগছে না, মন চাইতেছে কিছু একটা এক্সট্রা অর্ডিনারি করবো, যাতে আমাদের এই জিনিসটা হচ্ছে আরো বেশি মেমোরেবল থাকে। তাই আমরা হচ্ছে 10 তারিখে একটা সরকার গঠিত করবো, এরকম কি হতে পারে? না, সেটার জন্য আগে থেকে একটু চিন্তা করা লাগবে, চিন্তা করা লাগবে, চেতনাটা উদ্দীপিত করা লাগবে। মেন জিনিসটা হচ্ছে এটা, এই চিন্তাটা কবে থেকে হচ্ছে? অনেক আগে থেকে হচ্ছে, কিন্তু প্রথম বৈঠক বা প্রথম যে চিন্তাটার বাস্তবায়ন করা হয়েছে, বা প্রথম মিটিংটা, যে ভাই সবাই মিলে বসি, বসে গোল টেবিলের মধ্যে আমরা বলবো যে আজকে এই জিনিসটা করবো, এই জিনিসটা করবো, এবং এটার মাধ্যমে একটা সরকার গঠিত হবে। সেই দিনটা ছিল 4 এপ্রিল। 6 এপ্রিল, 4 এপ্রিল। এই 10 তারিখের, 10 তারিখের 6 দিন আগে, কয়দিন আগে? 6 দিন আগে, 10 এপ্রিল 1971। এটা নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, 1971ই তো আমরা আছি, এটাই হচ্ছে মেন কথা। ঠিক আছে, 4 এপ্রিল। এই 4 এপ্রিলকে, 4 এপ্রিল কোথায় এই জিনিসটা? এটা হচ্ছে 4 এপ্রিল জিনিসটা হচ্ছে কি, এটা হচ্ছে মেইন আতাউল গনি ওসমানী। এখানে হচ্ছে যে ইটা তৈরি করেছে, যে হোয়াট ক্যান আই সে, তার মুক্তি বাহিনী যে জিনিসটা, বা মুক্তি ফৌজ যে জিনিসটা, আমাদের একটা গেম ছিল মুক্তি ফৌজ, আর স্পেশাল জিনিসটা সেটা হচ্ছে মুক্তি ফৌজ। মুক্তি ফৌজটার যে একটা অফিসিয়াল যে একটা বাস্তবায়নের জন্য একটা চেষ্টা করা লাগবে, বা একটা কি বলা যায়, একটা মিটিং করা লাগবে। সেই মিটিংটা হয়েছে হচ্ছে 4 এপ্রিল। এখন 4 এপ্রিলটায় কোথায় মিটিংটা হয়েছে, এটা কি আমাদের জানা জরুরি না? বিষয়টা হচ্ছে এটা, যে জরুরি অবশ্যই, এবং সেটার জন্য আমাদের বিশেষভাবে একটু চিন্তা করা লাগবে, যে হোয়াট শুড আই আনসার and what should I write, that's the thing। আচ্ছা, তো এখন আমরা যে জিনিসটা আসছে সেটা হচ্ছে মুক্তি ফৌজ তৈরি করার আগে, মুক্তি ফৌজ তৈরি করার আগে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে একটা মিটিং। মিটিংটা হয়েছে 4 এপ্রিল। 4 এপ্রিলে এটা আহ্বায়ক মানে আহ্বান করছে কে? এই আহ্বান করছে হচ্ছে আমাদের
এমএজি ওসমানী। এমএজি ওসমানী হচ্ছে আমাদের মানে আভ্যন্তরীণ মানে মেইন হচ্ছে তিনি হচ্ছেন এখানে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও এখানে হচ্ছে অন্যান্য যেসব সরকারের গঠন করার জন্য যে মানুষরা দরকার ছিল তারা হচ্ছে এখানে ছিল। তো এখন ৪ঠা এপ্রিল কে আমরা গণনা করি তেলিয়াপাড়া হিসেবে। তেলিয়াপাড়া দিবস, এটা হচ্ছে আমরা এখানে রাখতে পারি। মুজিবনগর সরকারকে বাদ দাও, তেলিয়াপাড়া তেলিয়াপাড়া দিবস, মেইন জিনিসটা হচ্ছে এটা তেলিয়াপাড়া দিবস। আচ্ছা দাদা, তেলিয়াপাড়া দিবসটা কেন এখানে তেলিয়াপাড়া, কেন কেন এখানে তেলাপাড়া দিবস কেন বলা হয়? এটা হচ্ছে মেইন কথা। তেলিয়াপাড়া দিবস এটার জন্য বলা হয়েছে কারণ এই যে বৈঠকটা, সেই বৈঠকটা হয়েছে তেলিয়াপাড়াতে, এবং এই তেলিয়াপাড়াতে যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকের একটা চিহ্ন রাখার জন্য সেখানে অনেকগুলি ভাস্কর্য তৈরি করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে যে এইখানে একটা বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকের চিত্রটা একটা ভাস্কর্য রূপে সেখানে স্থগিত রয়েছে, মানে তৈরি করা রয়েছে। সেটা আমরা যদি একটু দেখাইতে চাই, আমরা এখানে একটু দেখতে পারি যে এখানে আমরা কি এখানে ভিজুয়ালাইজটা করতে পারছি? আচ্ছা, এটা হচ্ছে একটা বৈঠকের একটা চিত্র, ঠিক আছে? বৈঠকের যে চিত্র সেটা হচ্ছে এটা, এরকম হচ্ছে কথা। এখন এখানে এতটুকু তো আমরা বুঝলাম যে হ্যাঁ এটা এরকম ভাবে হইলো, এরকম ভাবে হইলো। আর এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ দা মুজিবনগর সরকার, বা প্রথম বাংলাদেশ সরকার, বা প্রবাসী সরকার, বা আর কি সরকার আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা এখানে জাস্ট এটার মধ্যে শেষ হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, ডান ডান। এখন আমরা আরেকটা জিনিস শিখবো। এখন এটা হচ্ছে ফার্স্ট পার্ট, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা শিখে ফেললাম। সেকেন্ড পার্ট হচ্ছে ভাই, এই যে মন্ত্রিত্ব, এতগুলি কি বলে মন্ত্রণালয়, সেটা হচ্ছে প্রথম বাংলাদেশ সরকার হিসেবে তো মনে রাখা লাগবেই। আর বর্তমানে যারা আছেন, যে মন্ত্রণালয়ে আছেন, তাদেরও তো মনে রাখা লাগবে। এত মন্ত্রণালয় আমরা কিভাবে মনে রাখবো, আর এত মন্ত্রী কিভাবে মনে রাখবো? এখন হচ্ছে বিষয়টা এরকম, আমাদের কে ছিল, আমাদের ছিল যে জাতির আব্বা, যে হচ্ছে এখন বর্তমানে ভূমিষ্ঠিত, তিনি হচ্ছেন কি বঙ্গবন্ধু, দ্যাটস দ্য থিং। আচ্ছা, 2 নম্বরে কে ছিল? সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ নজরুল ইসলাম, আচ্ছা রাখলাম, সৈয়দ নজরুল। বুঝলাম ভাই, আমার লেখা অনেক মানে জোস, বুঝছো? আমার লেখার উপর মাইয়ার ক্রাশ, এটা হচ্ছে একটা মেইন ভালো একটা কথা। তো তুমি যদি ক্রাশ খেতে চাও, উই হ্যাভ নট এ প্রবলেম, কিন্তু রিজেকশন তো ইজ দ্য আলটিমেট থিং। আচ্ছা, তো ইনি ছিলেন রাষ্ট্রপতি, কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তিনি একটাই মন্ত্রণালয় না, এটা হচ্ছে একটা পদ, যে কোনো মন্ত্রণালয়ে অতটা ছিলেন না। আচ্ছা, রাষ্ট্রপতি, আর ইনি ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি। এটা নিয়ে কারো কোনো সমস্যা হয় না। সমস্যা হয় লাস্টের দিক দিয়ে, যে হচ্ছেন ভাই এখানে তো আরো 4জন মানুষ আছে। 4জন মানুষের মধ্যে কয়েকদিন আগে হচ্ছে 3জন মানুষ ইম্পর্টেন্ট ছিল, একজন মানুষ মানে একটু ইম্পর্টেন্ট ছিল না, মোস্তাকের তো অপশনেই রাখতো না। এখন যুগ চেঞ্জ হয়ে গেছে, জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। যে ছিল প্রচুর ইম্পর্টেন্ট, সে হয়ে গেছে নট ইম্পর্টেন্ট। যে হবে, যে ছিল না ইম্পর্টেন্ট, সে হয়ে গেছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এখনকার টাইম। এখন তাজউদ্দিন আহমেদ কি ছিল? প্রধানমন্ত্রী ছিল। তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ছিল, তাজউদ্দিন ছিল প্রধানমন্ত্রী। আচ্ছা, আর কামরুজ্জামান যে ছিল, তিনি কি ছিল সেটা আমরা মানে একটা সুন্দর একটা কি বলা যায়, একটা কি বলে ওটা, নিউনিক দিয়ে আমরা মনে রাখতে পারবো। ঠিক আছে, তো এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আর এখন হচ্ছে আর কে ছিল? ক্যাপ্টেন মনসুর আলী। ক্যাপ্টেন, আর ক্যাপ্টেন বাদ দাও, মনসুর মিয়া। মনসুর মিয়া, আচ্ছা মনসুর মিয়া ধরো, মনসুর মিয়ারই ধরে রাখো। আচ্ছা, 6 নম্বরে কে ছিল? আমাদের প্রিয় মোশতাক, নাকি প্রিয় না প্রিয়? হুম, আচ্ছা, মোশতাক। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে এই দুজনে আমরা খুব ভালো মতো চিনি, আমাদের এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে আমাদের ছোটবেলা থেকে এই জিনিসটা শিখে আসছি। মেন জিনিসটা হচ্ছে ভাই, এই 4জন হচ্ছে 12টা আহ মানে কি বলে 12টা মন্ত্রণালয় ধরে রাখছে। এখন এই 4জনের 12টা মন্ত্রণালয় ইজ ইম্পর্টেন্ট। তাজউদ্দিন আহমেদ ছিল প্রধানমন্ত্রী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটার মধ্যেও সমস্যা নাই। তাজউদ্দিন আহমেদ আরো কিছু ছিল, সেটা আমরা কোনো চিন্তা নেই, আমরা অলরেডি মানে অটোমেটিক আমরা শিখে যাবো, শুধু আমার সাথে থাকো। এখন ভাইয়া এখানে মনসুর আহমেদ যে আছে, না এখন হচ্ছে ধরো আমরা একটু আপ ডাউন থেকে শিখাই। ধরো যে হচ্ছে এখানে আমরা রাখলাম কামরুজ্জামানকে। কামরুজ্জামানকে আমরা ফার্স্ট একটু চিন্তা করি। কামরুজ্জামান স্যার, তাকে আমরা ধরবো ছত্রাক মন্ত্রী হিসেবে। ছত্রাক ছত্রাক ছত্রাক
দন্তস্ব ত্রয়াকার ক, ছত্রাক মন্ত্রী। ছত্রাক মন্ত্রী, ছত্রাক মন্ত্রী কি করতো? ছত্রাক মন্ত্রী ছত্রাক মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতো। এখন ভাইয়া ছত্রাক মন্ত্রণালয় মানে আমি কিছু আছে? অবশ্যই আছে, কেন থাকবে না, আমি পড়াচ্ছি মানে আছেই। আচ্ছা, তো দন্তস্ব দিয়ে যেটা আছে সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কি ছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। আচ্ছা, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতেন। ঠিক আছে। আচ্ছা, ত্রাক মন্ত্রী কি? ত্রাণ। ত্রাণ কি? ত্রাণ। ত্রাণ মানে হচ্ছে ডোনেশন। আর পুনর্বাসন, পুনর্বাসন মানে কি? পুনর্বাসন মানে পুনর্বাসন। ঠিক আছে, এটাই চাই। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন পদে কি? পদে হচ্ছে ভাইয়া কৃষি মন্ত্রী। তখন তো থাকা লাগবে, কারণ তখন তো মানে যদি যুদ্ধের পথে থেকে আর কোনো খাবার নাই, তাহলে তো প্রবলেম। তো ছত্রাক মন্ত্রী এই তিনটাই নিয়ন্ত্রণ করতো, যে হচ্ছে স্বরাষ্ট্র, ত্রাণ এবং পুনর্বাসন। স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন আর কৃষি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতো আমাদের কামরুজ্জামান ভাই। আচ্ছা, মনসুর মিয়া। মনসুর মিয়া কি করতো ভাই? মনসুর মিয়ার জিনিসটা হচ্ছে এরকম, মনসুর মিয়ার কিছু ইম্পর্টেন্ট মন্ত্রণালয়গুলি ছিল। কি ছিল? সেটা হচ্ছে আমাদের মূল কথা ছিল, সেটা তো আমরা জানি কি ছিল। সেটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, এখন ভাই মনসুর মিয়া ছিল একটা বাঁশি বাদক। ঠিক আছে, মানে মনে রাখার জন্য বলতেছি যে মনসুর মিয়া ছিল কড়া একটা বাঁশি বাদক। আছে না যে হ্যামিলিনের বাঁশি বাদক, বাঁশি বাজাইতে তার ইঁদুর পিছে পিছে দৌড়, এরকম একটা বাঁশি বাদক ছিল। খুব সুন্দর মতো বাঁশি বাজাইতে পারতো কিনা সেটা আমরা জানি না, কিন্তু বাঁশি তো বাজাইতো। বাঁশি বাজাইতো, তার বাঁশির আওয়াজ শুনে আমি আমার একটা ফ্রেন্ডকে পড়াচ্ছিলাম। আমি বলতাম, আমি তারা জিজ্ঞেস করলাম যে ভাই, দোস্ত, মনসুর মিয়া যে বাঁশি বাজাইতো, সে বাঁশির আওয়াজ শুনে কে আসতো? সে বাঁশির আওয়াজ শুনে কে ছুটে আসতো তার কাছে? ঠিক আছে, কে ছুটে আসতো? এটা আমি তোমাদের কাছেও প্রশ্ন করছি, কে ছুটে আসতো? তার বউ। তিনি হয়তো বিবাহিত ছিলেন, বাট ওইটা হচ্ছে কথা না। এখন হচ্ছে এই আমার যে ফ্রেন্ড, তারা আমি জিজ্ঞেস করলাম, তিনি বললেন যে ভাই, বঙ্গবন্ধু ছিল যে হচ্ছে ওর বাঁশি শুনে দৌড়ায় আসতো। কারণ ভাই, বঙ্গবন্ধুর কি খায় কাজ নেই যে মনসুর মনসুর মিয়ার হচ্ছে বাঁশি শুনে হচ্ছে দৌড়ায় আসবে? এরা কোনো কথা? আসলে মনসুর মিয়ার বাঁশি শুনে কেউ দৌড়ায় আসতো না, কারণ মনসুর মিয়ার বাঁশিটা ছিল নষ্ট, সেই বাঁশি বাঁশি থেকে অত ভালো আওয়াজ বের হইতো না। তো মনসুর মিয়ার অপবাসী বা বাঁশি নষ্ট বা অপবাসী, ওই বাঁশিটা হয়ে গেছে বা অপবাসী, অপবাসী। এখন মনসুর মিয়ার যে অপবাসীর জিনিসটা আছে, সেই অপবাসী থেকে আমরা মনে রাখতে পারি তার মন্ত্রণালয়ের বিষয়টা। মনসুর মিয়া অ দিয়ে অর্থ, অ দিয়ে পরিবহন, অর্থ পরিবহন, আমার সাথে বলতে হবে কিন্তু ভাইয়া, অর্থ পরিবহন। তোমার আশেপাশে যেই থাকুক, তোমার গার্লফ্রেন্ডও যদি থাকুক, তোমার একটু নিজে থেকে একটা বলার একটা চেষ্টা তো করতেই হবে, দ্যাটস দ্য থিং। অর্থ পরিবহন। ব দিয়ে কি হয়? ব দিয়ে কি হয় বলো? ব দিয়ে কি হয়? ব দিয়ে বলো কি হয়? ব দিয়ে হচ্ছে অর্থ পরিবহন। ব দিয়ে কি হয়? ব দিয়ে হচ্ছে কি বলে, বাস মন্ত্রী বলে, বাণিজ্য মন্ত্রী। এখন বাণিজ্যের সাথে আরেকটা রিলেটেড, সেটা কি? শি। শীতে শিখা হয় না, শীতে শিখা হয় না, শীতে কি হয়? শিল্পমন্ত্রী। এটা হচ্ছে রিলেটেড না, যে শিল্প বাণিজ্য রিলেটেড। অর্থ পরিবহন এগুলি হচ্ছে অল আর রিলেটেড। তো অর্থমন্ত্রী, পরিবহন মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী হিসেবে মনসুর মিয়া ছিল। তো আমরা মনে রাখতে পারি মনসুর মিয়ার অপবাসী অনেক সুর প্রয়োগ করতো বা অপসুর তৈরি করতো। এখন ভাই, যে আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল না, যারা আমরা স্কিপ করলেও কোনো প্রবলেম হতো না, তিনি আজকে অনেক 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি 5 বার বললাম অনেক ইম্পর্টেন্ট, এই নিয়ে 6 বার বললাম। তো এখন মোশতাক ভাই কি করতো? মোশতাক ভাই, তিনি হচ্ছেন মেইনলি হচ্ছে পরিচিত যে হচ্ছে, তিনি হচ্ছে বঙ্গবন্ধুর হত্যার জন্য অনেক বেশি ভালো পরিমাণে কি বলা যায়, অনেক বেশি ভালো পরিমাণে দায়ী। বিষয়টা হচ্ছে এটা, বঙ্গবন্ধু যখন মারা গেছে 15 অগাস্ট, তিনি হচ্ছেন 14 আগস্টে তার বাসায় রাতে যায়, কি বলে এটা, হাঁসের মাংস দিয়ে ভাত খেয়ে আসছিল। বুঝছো বিষয়টা? যে এটা হচ্ছে এরকম যে সে আগের দিন হচ্ছে পরিকল্পনা করে গেছে যে হচ্ছে বাসায় কেউ আছে নাকি এটা দেখে, দেখার জন্য মোশতাক কামাল গেছে, হাঁসের মাংস দিয়ে ভাত খায়, আসছে, এসে পরিকল্পনা করছে, আর কালকে পরের দিন মেরে দিচ্ছে। That's the thing. তো এটা হচ্ছে মানে যা শোনা কথা, এটা হচ্ছে এরকম, কিন্তু উই ডোন্ট নো দ্য রিয়ালিটি, উই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আচ্ছা, কিন্তু উনি তো মানে যুক্ত তো ছিল, এটা হচ্ছে কথা। তো মোশতাক আহমেদ ছিল এরকম মানুষ। মোশতাক আহমেদ ভাইয়া, তার ক্ষমতা নিয়ে তিনি কখনো কি বলা যায় আপোষ করতো না। বঙ্গবন্ধু যা আছে, যা থাক, আমি নিজে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মন্ত্রী, আমি হচ্ছে সবচেয়ে ভালো একটা নেতা হিসেবে আমি নিজেকে
পালন করতে পারি। তো তিনি তার আহ শক্তি নিয়ে আপোষ করতো না, তিনি তার ক্ষমতা নিয়ে আপোষ করতো না। এখন আপোষ করতো না থেকে আমরা বলতে পারি আপোষ, আপোষ থেকে আমরা এটা বলতে পারি, থেকে বলতে পারি আইনমন্ত্রী। তিনি কি ছিলেন? আইনমন্ত্রী। আইনমন্ত্রী পদে কি ছিলেন? আইনমন্ত্রী পদে কি ছিলেন? পররাষ্ট্রমন্ত্রী। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্স, ঠিক আছে। এটা উনি হচ্ছেন অনেক ইম্পর্টেন্ট মানুষ, কিন্তু তিনি হচ্ছেন এতদিন অনেক মানে লাগেই নাই হিসাবে। আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী। আর সদে কি মন্ত্রী ছিল? সদে আবার শিক্ষামন্ত্রী না, সদে হচ্ছে আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আর সংসদ মন্ত্রী। সংসদের জন্য একটা মন্ত্রী থাকা লাগবে না তাই? সংসদ তো তখন ছিল না, তাও হচ্ছে একটা মন্ত্রী থাকবে এর সাথে। সংসদ ছিল মানে অন্যান্য দেশে ছিল। কোথায় ছিল এটা একটু বলতে হবে, কোথায় ছিল? সেটা হচ্ছে ছিল কলকাতার। কলকাতার, বলো বলো, কলকাতার কি? কলকাতার কোনখানে? বলো, কলকাতার কোনখানে? কমেন্টসে লিখে দাও যে কোনখানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে ছিল। তো সেটা হচ্ছে এরকম। তো 8 নাম্বার আমি একটা দিলাম, হিন্ট দিলাম, 8 নাম্বার। এখন রোডের নাম কি সেটা তুমি বের করবা। বর্তমানে সেই রোডের নাম হচ্ছে শেক্সপিয়ার রোড, দ্যাটস দ্য থিং। আচ্ছা, তো এর মাধ্যমে আমরা দ্বিতীয় পার্টটাও শেষ করে ফেললাম মুজিবনগর সরকারের। এখন দ্যাটস দ্য থিং, যে আমরা এটা হচ্ছে এরকম ভাবে মনে রাখতে পারবো যে বঙ্গবন্ধু শহীদ নজরুল ইসলাম কোনো মানে আসেও না অতটা, আর আসলেও সমস্যা নেই, আর বঙ্গবন্ধু তো এবার আসবেও না। এবার কি, এখন হচ্ছে মোস্ট অফ দ্য টাইম এরকম ভাবে আসার কথা তাজউদ্দিন আহমেদ, তিনি ছিলেন। আচ্ছা, এখন এই ভালো কথা তো আমি বলতে ভুলে গেছি যে এখন তো এখানে, আচ্ছা যাই হোক, কামরুজ্জামান ছিল হচ্ছে ছত্রাক মন্ত্রী, স্বরাষ্ট্র ত্রাণ পুনর্বাসন, স্বরাষ্ট্র ত্রাণ পুনর্বাসন আর কৃষি। মনসুর মিয়ার অপবাসী থেকে আমরা মনে রাখতে পারি, অপবাসী থেকে অর্থ, পরিবহন, বাণিজ্য এবং শিল্প, শিল্পমন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। মোশতাক ভাই ছিলেন আমাদের এমন মন্ত্রী যিনি হচ্ছেন, তিনি তার ক্ষমতা নিয়ে কখনো আপোষ করতো না। এই আপোষ থেকে আমরা বলতে পারবো যে থেকে আইন, পররাষ্ট্রমন্ত্রী এবং সংসদ মন্ত্রী ছিলেন তিনি। কারণ ভাই 12টা তো হইলো না ভাই, বাকিগুলি কই? বাকিগুলি ভাই, এখন তুমি চোখ বন্ধ করে লাগাবা, ঠিক আছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এখন তোমার এটা কিন্তু অটোমেটিক তোমার হয়ে গেছে মুখস্থ, ঠিক আছে? তুমি একটু প্র্যাকটিস করলে দেখতে পারবা। এই যতগুলি মন্ত্রীর কথা আমি বললাম, মন্ত্রিত্বের কথা বললাম, তার বাইরে যা আছে, যত কিছু আছে সব হচ্ছে কি বলে, চাঁদুদ্দিন আহমেদ বলে, তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ ছিল সব মন্ত্রী। এখন তোমরা যদি জিজ্ঞেস করে ভাইয়া প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। হ্যাঁ, স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। শিক্ষামন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। এছাড়া, এগুলি ছাড়া যত মন্ত্রী আছে সব মন্ত্রী হচ্ছে তাজউদ্দিন আহমেদ। সো দ্যাটস হাউ উই ক্যান এন্ড দ্য হোল তাজউদ্দিন আহমেদ থিং এবং দা মুজিবনগর সরকারের সবগুলি আহ কি বলা যায়, সবগুলি পদ মুছে ফেলেছে। তো এটা আমরা হচ্ছে মুছে ফেলার চেষ্টা করবো। তো আমার মনে হয় যে এটা যে যারা মনোযোগ দিয়ে দেখেছে তাদের 1%ও এই জিনিসটা ভুলে যাওয়ার সমস্যা নেই। তাজউদ্দিন আহমেদ কামরুজ্জামান ছিলেন কি? ছত্রাক মন্ত্রী। কামরুজ্জামান ছিলেন ছত্রাক মন্ত্রী। ক্যাপ্টেন মনসুর ছিলেন, মনসুর মিয়া ছিলেন অপবাসী। মনসুর মিয়ার অপবাসী থেকে মনে রাখতে পারবো মনসুর মিয়ার অপবাসী। এবং মোশতাক, তিনি কখনো ক্ষমতা নিয়ে আপোষ করতেন না। এখান থেকে আমরা মনে রাখতে পারবো আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং সংসদ মন্ত্রী, তিনি ছিলেন এটা। আর বাকি আল্লাহর দুনিয়ায় যা মন্ত্রী আছে, সব মন্ত্রী যেগুলি হচ্ছে প্রশ্নে আসবে, সব মন্ত্রীকে চোখ বন্ধ করে দেখাবো তাজউদ্দিন আহমেদ, দি তাজউদ্দিন আহমেদ, দি তাজউদ্দিন আহমেদ। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা পার করে ফেলেছি সেটা হচ্ছে মুজিবনগর সরকার। মুজিবনগর সরকার সবকিছু। এখন আমি একটু প্রশ্ন করতে চাই ভাই, প্রশ্ন তো করতেই হবে, এখন ঘোরা হয়ে গেল নাকি? আচ্ছা যাই হোক, প্রশ্ন তো করতে হবে। সেটা হচ্ছে আহ আমাদের যে মুজিবনগর সরকারের শপথটা, সে সেটা হচ্ছে পাঠ করছে কে? পাঠ করছে কে, এই জিনিসটা আমি হচ্ছে জানতে চাচ্ছি তোমাদের কাছ থেকে। পাঠটা করছে কে? ইউসুফ, কি বলে এটা, ইউসুফ ভাই, এটা আমি বলতে পারবো। আর পরিচালনা করছে কে? মান্নান ভাই। পরিচালনা করছে কে? মান্নান ভাই। আচ্ছা, এখন ভাইয়া এই মেডিকেল এক্সামিনেশন এবং অন্যান্য যে ভার্সিটি এক্সামিনেশন, জিকে কেন পড়তেছো তোমরা? এই ভার্সিটি এক্সামিনেশনের জন্যই তো মেইনলি। বিসিএস একটা ভিন্ন জিনিস, সেটা হচ্ছে ভিন্ন। আর বিসিএস এও এগুলি আসে, দ্যাটস দ্য থিং, যে ইতিহাস কি আর তোমার চেঞ্জ হয়ে আসবে? সেটা হচ্ছে কথাই। এখন এই যে আমি যে জিনিসটা বলতে পারবো যে হচ্ছে মেডিকেল এক্সামিনেশন এবং অন্যান্য এক্সামিনেশনের ক্ষেত্রে দ্য মোস্ট টু ইম্পর্টেন্ট থিং ইজ, একটা হচ্ছে মুজিবনগর সরকারের কে কোন পদে আছিল, আর দ্বিতীয়টা হচ্ছে ভাই এক একটা
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টা সেক্টরে ভাগ করা হয়েছে? 11টা সেক্টর। কয়টা সাব সেক্টরে ভাগ করা হয়েছে? 64টা সাব সেক্টর। ঠিক আছে। তো 11টা সাব সেক্টর, 11টা সেক্টরে মেইন যে দায়িত্ব পালন করেছে, মেইন যে সামরিক যুদ্ধটা পরিচালনা করেছে তারা কে ছিল, তাদের নামটা, এটা হচ্ছে মুজিবনগর সরকারের মতো ইম্পর্টেন্ট। তো সেটা হচ্ছে আমরা শেষ করে ফেলবো উইথ ভেরি শর্ট টাইম। আর অনেক সুন্দর সুন্দর কিছু কি বলা যায়, সুন্দর সুন্দর কিছু নেমোনিক্স দিয়ে আমরা সেই জিনিসটা শেষ করার চেষ্টা করবো। চেষ্টা কি, আমরা শেষ করে ফেলছি অলরেডি, জাস্ট একটু দেখবো। তার আগে আমি একটু কয়েকটা, জাস্ট কয়েকটা আহ কি বলা যায়, কয়েকটা অপারেশনের নাম বল, যেটা যেটা হচ্ছে আমাদের একটু মনে রাখা উচিত বলে আমি মনে করি। অপারেশনের হিসাবে প্রথম অপারেশন ছিল কি? মিশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট, সার্চলাইট, ঠিক আছে। অপারেশন সার্চলাইট, এটা সম্পর্কে আমরা কিছুই মানে কখনোই মিস হয় না। অপারেশন সার্চলাইট এটা সম্পর্কে একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে আমরা একটু এটা আগে শেষ করে নিই। সার্চলাইট কবে হয়েছে? 25 কি 25শে মার্চ, কালো রাত, সার্চলাইট। এখন সার্চলাইটকে আরেকটা নাম দিয়ে বলে, সেটা হচ্ছে অপারেশন ব্লিটজ। অপারেশন ব্লিটজ, ঠিক আছে। এখন ওই 25শে মার্চে আরেকটা অপারেশন হয়েছিল, সেটার নাম হচ্ছে অপারেশন বিগ বার্ড। বিগ বার্ড এর কাজটা কি ছিল? বিগ বার্ড এর কাজটা ছিল আমাদের দেশে যে বিগ বার্ড ছিল, সেই বিগ বার্ড কে আমাদের ধরে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমাদের বিগ বার্ড অপারেশনের একটা মূল কাজ। মেন জিনিসটা হচ্ছে এটা, সরি, বিগ বার্ড জিনিসটা হচ্ছে এরকম যে এই দিন বঙ্গবন্ধুকে ধরে নিয়ে পাকিস্তানে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে অপারেশন বিগ বার্ড। যখন বিগ বার্ড সম্পন্ন হয়েছিল, তখন যে ইটা ছিলেন, যে হচ্ছে বিগ বার্ডের যে পরিচালনা করছেন, তিনি আবার বলতেছেন যে বিগ বার্ড ইজ ইন দ্য কেজ, স্মল বার্ডস হ্যাভ ফ্লোন। তিনি হচ্ছে মানে রেডিওতে, ওয়্যারলেসে তিনি হচ্ছে এই জিনিসটার কি বলা যায়, এই জিনিসটার একটা তথ্য প্রেরণ করেছেন। আচ্ছা, সার্চলাইট বিগ বার্ড যেটা হচ্ছে একই দিনে হয়েছে, দ্যাটস দ্য থিং। আচ্ছা, সার্চলাইট সম্পর্কে একটু জানবো, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বিগ বার্ড, সার্চলাইট। এখন হচ্ছে আরেকটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে অপারেশন জ্যাকপট। জ্যাকপট জিনিসটা কখন হয়েছে, কোথায় হয়েছে, এই জিনিসটা আহ আমরা হয়তো জানিও। এই জিনিসটা হচ্ছে মেন কথা, এটা হচ্ছে কোনো রকমের এফোর্ট দিয়ে পড়া লাগে না, এটা হচ্ছে অনেক সহজ। জ্যাকপটে কি হয়েছে? জ্যাকপটে আমাদের বাংলাদেশে যখন পাকিস্তানিরা যুদ্ধ করতে আসতো, যুদ্ধ করার সময় তাদের কি লাগতো? মেইনলি খাবার লাগতো। এবং কি লাগতো? খাবার হয়তো এখানে পাওয়া যেত, কিন্তু পাকিস্তানি খাবার আনার জন্য বা পাকিস্তানি রসদ বা সামগ্রী আনার জন্য জাহাজ দিয়ে নিয়ে আসতে হতো, কারণ তখন প্লেন ল্যান্ড করা একটু মুশকিল ছিল। তখন রাস্তা দিয়ে কেমনে আসবে? ভারত ছিল মাঝখানে, রাস্তা থেকে পানি নৌপথ দিয়ে আসতে হবে। সেটার জন্য নৌকা নিয়ে আসতে হতো, নৌকা নিয়ে না, অ্যাকচুয়ালি জাহাজ নিয়ে আসতে হতো। জাহাজ নিয়ে জ্যাকপট দিয়ে, জ্যাকপট অপারেশন জ্যাকপটে জাহাজ নিয়ে, জ দিয়ে জ্যাকপট, জ দিয়ে জাহাজ, এটা নিয়ে আমরা মনে রাখতে পারবো, জ্যাকপট। এছাড়া আর কি আনতে হতো? বুলেট। বুলেট কি শেষ হয়ে যেত না? বুলেট শেষ হওয়ার জন্য সেটা মানে কি লাগবে? বুলেট লাগবে। এছাড়া গাড়ি, গাড়ি গাড়ি লাগবে না, মেনলি গান লাগবে। সেগুলি কিভাবে হতো? সেগুলি হচ্ছে নৌকা দিয়ে আসতো। সেই নৌকা দিয়ে যখন আসতো, সেটা হচ্ছে বাংলাদেশে পৌঁছেলে সেটা বাংলাদেশের ক্ষতি হতো। তো বাংলাদেশের কিছু যুবক এবং যারা হচ্ছে নেতৃত্ব স্থানীয় ছিল, যারা হচ্ছে যুদ্ধটা পরিচালনা করেছে, তারা এই জিনিসটা পালন করেছে যে অপারেশন জ্যাকপট এর সময় যেন আমাদের এই বন্দরটা বন্ধ হয়ে যায়, মোংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দর। এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বন্দর ছিল তখনকার সময়, কারণ অন্য বন্দরগুলি অতটা বড় ছিল না, বা ওগুলি হচ্ছে বাংলাদেশের কমান্ডোদের আন্ডারে ছিল। তো সবচেয়ে মানে সহজ পাকিস্তান থেকে বাংলাদেশের যে রাস্তা, সেটা হচ্ছে মংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দর। সেই বন্দরগুলিকে বন্ধ করে দিতে হবে। কিভাবে বন্ধ করতে হবে? এটা ছিল একটা আত্মঘাতী, একটা আত্মঘাতী আত্মঘাতী অপারেশন। মানে নিজে যাব, নিজে মরবো, কিন্তু দেশকে বাঁচাবো। এটাই হচ্ছে একটা আত্মঘাতী অপারেশন। এই আত্মঘাতী অপারেশনটা 15ই আগস্ট হয়, আমাদের পূর্ব বা এক্স শোক দিবস হিসেবে জিনিসটা পালন করা হয়। এবং পাকিস্তানের ক্ষেত্রে এটা হচ্ছে, এবং পাকিস্তানের ক্ষেত্রে এটা হচ্ছে, পাকিস্তানের ক্ষেত্রে এটা হচ্ছে আজাদি কা দিন। আজাদি কা দিন মানে কি? বিজয়ের দিন বা স্বাধীনতা দিবস। পাকিস্তানের স্বাধীনতা দিবস, আজাদি কা দিন, 15ই আগস্ট। যেটা হয়েছিল জ্যাকপটে রাত 1টা 20 মিনিটের সময় সম্পূর্ণ মংলা বন্দর, চট্টগ্রাম বন্দর কেঁপে উঠেছিল। প্রত্যেকটা আহ নৌকার মধ্যে এমন ব্লাস্ট হয়েছিল, পাকিস্তানিরা আজীবন মনে রাখবে। 1টা 20 না, সরি, 1টা 45 হওয়ার কথা, 1টা 45 হতে পারে। সার্চ লাইট অপারেশন বিগ বার্ড হয়েছিল 1টা 20 মিনিটে। অপারেশন জ্যাকপটটা হয়েছিল 1টা 45 মিনিটে, 1টা 45 মিনিট, রাত 1টা 45 মিনিট।
রাত 1:45 অপারেশন জ্যাকপটটা হয়েছিল। আচ্ছা, ওকে, অপারেশন জ্যাকপট যেহেতু হয়েছিল, ঠিক আছে। এখন অপারেশন জ্যাকপটে কয়টা বন্দর, না বন্দর ছিল কয়টা, আহ, দুইটা। তো বন্দর দুইটা ছিল, ব্লাস্ট হয়েছিল কয়টা জায়গায়? ব্লাস্ট হয়েছিল ভাইয়া চট্টগ্রাম বন্দরে 10টি, চট্টগ্রাম দিয়ে মনে রাখবো, চট্টগ্রাম 10টি। মংলা বন্দরে হয়েছিল ভাইয়া 50টি, কারণ মংলা বন্দর তখনকার সময় পাকিস্তানের জন্য মানে সবচেয়ে বেশি সেফ। তো সেই সেফটা জিনিসটা 50টা জাহাজ ব্লাস্ট হয়েছিল। আর এখানে চট্টগ্রামে হচ্ছে 10টা জাহাজ ব্লাস্ট হয়েছিল। তো এটা হচ্ছে জিনিস। তো এরকম ভাবে এই জিনিসটা মনে রাখতে পারবো যে এরকম এরকম। তো এটা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে আমাদের জন্য একটা মাস্টার শট হয়েছিল। আচ্ছা, তো আরেকটা ইম্পর্টেন্ট অপারেশন আছে যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে অপারেশন কিলো ফ্লাইট। ফ্লাইট, ফ্লাইট মানে কি? ফ্লাইট মানে প্লেন, মানে উড়া। ফ্লাইট মানে উড়া। কি লিখলাম? কিলো ফ্লাইট, কিলো ফ্লাইট, কিলো ফ্লাইট। ফ্লাইট মানে কি? উড়া। তো ফ্লাইট ইজ রিলেটেড টু বিমান বাহিনী, রাইট? কিলো ফ্লাইট, এটা হচ্ছে একটা মিশন যেটা হচ্ছে বিমান বাহিনী। এটার সম্পর্কে অত বাস্ট ইম্পর্টেন্ট বাস্ট জিনিসপত্র জানা লাগবে না। কিলো ফ্লাইট, অপারেশন কিলো ফ্লাইট, এই জিনিসটা আমরা জানলেই হয়ে যাবে। আর আরেকটা জিনিস জানতে পারি যে হচ্ছে তৎকালীন সময়ে বিমান বাহিনী বলা হতো না তখন, বিমান বাহিনীকে বলা হতো কিলো ফ্লাইট। এটাই হচ্ছে মেন কথা। আর কিলো ফ্লাইট অপারেশনও তো একটা বিষয় সেটা। এখন অপারেশন সার্চ লাইটে আরেকটু ফিরে আসি। অপারেশন সার্চ লাইটে ঢাকায় যে নেতৃত্ব করছিলেন, তিনি কে ছিলেন? আর ঢাকার বাইরে যে নেতৃত্ব করেছিলেন তিনি কে ছিলেন? ঠিক আছে, ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে। তো এখন হচ্ছে ঢাকার বাইরে কে করছিলেন এবং ঢাকার ভিতরে কে জিনিসটা হচ্ছে পরিচালনা করেছিলেন, সেই জিনিসটা হচ্ছে আমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট বলা চলে। ঠিক আছে, বেশি ইম্পর্টেন্ট বলা চলে। তো একটু লিখে দেওয়ার চেষ্টা করো, একটু নিজে থেকে বলার চেষ্টা করো যে হচ্ছে এই যে অপারেশন সার্চ লাইট যেটা হয়েছিল, সেই সার্চ লাইটটায় কয়টা মানে ই কিভাবে এটা হচ্ছে কানেক্টেড ছিল, বা এটা হচ্ছে কিভাবে ছিল। ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে এরকম যে, আচ্ছা, কিছুক্ষণ আগে যে প্রশ্নটা করছিলাম সেটা হচ্ছে থিয়েটার রোড ছিল। থিয়েটার রোড 8 নম্বর থিয়েটার রোডে ছিল প্রবাসী বাংলাদেশের যেই আহ কি কি বলা যায়, মেইন যে জায়গা বা মেইন যে অফিস, সেটা ছিল 8 নম্বর থিয়েটার রোডে ছিল। সেটা কোথায় ছিল? কলকাতায় ছিল। ঠিক আছে। আচ্ছা, ঢাকার বাইরে আমি একটা জিনিস হিট করে দিই যে ঢাকার বাইরে আহ নেতৃত্ব দিয়েছিলেন এই গণহত্যা, সেটা হচ্ছে খাদিম হোসেন রেজা। খাদিম হোসেন রেজা, রেজা সাহেব। ঠিক আছে, রেজা সাহেব দিয়ে আমরা মনে রাখতে পারবো যে খাদিম হোসেন রেজা, খাদিম হোসেন রেজা। আর ঢাকার ভিতরে কে ছিল সেটা হচ্ছে আমরা বলতে পারবো যে রাও ফরমান আলী। রাও ফরমান আলী, রাও ফরমান আলী আর রেজা সাহেব। রাও ফরমান আলী, রাও ফরমান আলী, ফরমাল কি বলে, ফরমালিন না কিন্তু, রাও ফরমান আলী এবং খাদিম হোসেন রেজা। এরা হচ্ছে ঢাকার ভিতরে এবং বাইরে গণহত্যার আহ, যে এক্সিকিউশন সেটা করে। আর এটার পরিকল্পনা কি করছে? জেনারেল টিক্কা খান। কি খান? টিক্কা খান। টিক্কা খান হচ্ছে এটার মূল পরিকল্পনাকারী। এবং ঢাকা থেকে এটা হচ্ছে 18 তারিখে পর হয়েছিল, দ্যাটস নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঢাকা, রাও ফরমান আলী। ঢাকার বাইরে কে ছিলেন? খাদিম হোসেন রেজা। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা জিনিস বলা যায় যে এখানে চট্টগ্রাম এর 10টা জাহাজ আর মংলা বন্দরে হচ্ছে 50টা জাহাজ ধ্বংস হয়েছে। ঠিক আছে। এখন জ্যাকপট, অপারেশন জ্যাকপটে কোন কোন বোর্ডগুলি হচ্ছে আহ মানে ওখানে হচ্ছে কোন কোন বোর্ডগুলি হচ্ছে কাজে লাগছে? দুইটা বোর্ড 60টা জাহাজ উড়াই দিচ্ছে। ঠিক আছে, মেন কথা হচ্ছে এটা, দুইটা বোর্ড 60টা জাহাজ উড়াই দিচ্ছে। এখন হচ্ছে দুইটা বোর্ডের নাম কি ছিল? একটা নাম ছিল পদ্মা, একটা নাম ছিল পদ্মা, আর একটা নাম ছিল পলাশ। এই পলাশ গানবোট বা পলাশ গানবোটে আমাদের একজন মুক্তিযোদ্ধা ছিল, তখনকার টাইমে ছিল না কিন্তু পলাশ গানবোটে তিনি দায়িত্বরত ছিল। পলাশ গানবোটের দায়িত্বরত কে ছিলেন? স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে রুহুল আমিন কোন গানবোটের নেতৃত্বে ছিল বা কোন গানবোটের আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ার ছিল। তো সেটা হবে পলাশ। পলাশ হচ্ছে রুহুল আমিনের নিজস্ব কর্মস্থল। ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসি আমরা হচ্ছে আমাদের মেইন যে পড়াটা সেটাতে চলে আসি। আচ্ছা, সবাই এটা জিনিসটা তো বুঝে ফেলেছো। তো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আর প্রশ্ন আসার সম্ভাবনা যেখানে সেখানে হচ্ছে আমাদের আগমন থাকতেই হবে। আর এখন এই জিনিসটা আমাদের বলে নাও যে জ্যাকপট, অপারেশন জ্যাকপট
কয় তারিখে হয়েছিল, এই জিনিসটা একটু বলতে হবে। কয় তারিখে হয়েছিল? 15 তারিখে, 1971 সাল। পাকিস্তানের আজাদি কা দিন, বাংলাদেশের শোক দিবস। এটাই হচ্ছে কথা, এক্স শোক দিবস বললেও চলে। আচ্ছা, এখন আমরা আমাদের মেইন পড়ার মধ্যে একটু ঢুকে যাচ্ছি। সেই মেইন পড়া হচ্ছে আমাদের যেই মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে যে 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল এবং 64টা সাব সেক্টরে ভাগ করা হয়েছিল, সেইটার মধ্যে এক একটা ইতে কয়টা ছিল বা কে ছিল সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের যে মুক্তিযুদ্ধের সময় ফোর্স কয়টা ছিল? তিনটা। কি ছিল? জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স। এটা মুছে দিব, সমস্যা নেই, এটা আমরা জানি। জেড ফোর্স ফর জিয়াউর রহমান, জিয়াউর রহমান। কে ফোর্স ফর কে এম শফিউল্লাহ, কে এম কে এম এস শফিউল্লাহ, কে এম এস মানে কে এম শফিউল্লাহ। আর এস ফর, আচ্ছা, কে ফর খালেদ, আল্লাহ, এস ফর শহীদুজ্জামান, শহীদুজ্জামান হলো কে এম শফিউল্লাহ। এস ফর কে এম শফিউল্লাহ। আর কে ফর খালেদ মোশাররফ, কে ফর খালেদ মোশাররফ, কে ফর খালেদ মোশাররফ। কে ইকুয়াল টু কে, এস ইকুয়াল টু এস, আর জেড ইকুয়াল টু জেড। ঠিক আছে, মেন হচ্ছে এটাই। তো আমি যে জিনিসটা ভুল করলাম বা আমি যে জিনিসটা একটু ঘুরায় ফেললাম, আপনি জানেন, তুমি জানো, সেই জিনিসটা ঘুরায় না ফেলো, ঘুরে না যায়। এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল। 1 নম্বর সেক্টর যেটা ছিল সেটা হচ্ছে চট্টগ্রাম অঞ্চল। এখন আমি যে বললাম যে জেড, কে এবং এস, এইগুলির মধ্যে একটা আছে, কিন্তু একটা অর্ডার আছে, কিন্তু জেড সবচেয়ে উপরে, কে তারপর নিচে, এস তারপর একটু নিচে, তাই না? এটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। তো প্রথম যে জিনিসটা আমরা মনে রাখতে পারবো সেটা হচ্ছে জিরো। ঠিক আছে, জিরো, জিরো, জিরো দিয়ে এই জিনিসটা মনে রাখতে পারবো। 1 নম্বর একটা মনে রাখতে পারবো। জিরো দিয়ে কি হয়? জি ফর জিয়াউর রহমান। জি বাংলা আছে না, জি বাংলা কি জি দিয়ে বলে নাকি জেড দিয়ে বলে? তো এরকম জি দিয়ে এখানে জেড, জিয়াউর রহমান। আর দেখি আর দিয়েছিল রফিকুল, রফিকুল, আর কিছু মনে রাখার দরকার নেই। রফিকুল, ইসলাম না আক্তার, এটা মনে রাখা লাগবে না। রফিকুল, জিরো, জিয়াউর রহমান এবং রফিকুল। ঠিক আছে। 2 নম্বরে কে ছিল? 2 নম্বরে ভাই, 2 নম্বরে আমরা এই কানার ভাই, বাবাও বাবাও জানে সেই জিনিসটা, যে 2 নম্বর সেক্টরে ঢাকা ছিল। 3 নম্বরেও ঢাকা ছিল, কিন্তু 2 নম্বরে ঢাকা বেশি, মানে মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা ঢাকা ছিল, ঢাকা মহানগর ছিল ঢাকা অঞ্চলে, এই 2 নম্বর সেক্টরে। 2 নম্বর সেক্টরে ঢাকা ছিল। এখন আমরা জানি একটা আমাদের দেশে একটা ইম্পর্টেন্ট এবং একটা রয়্যাল একটা জেলা রয়েছে, সেটা নাম বলে চাকরি থাকবে না, সমস্যা নেই। সেখানে 5 টাকারে, 5 চেয়ারে, 5 টাকারে হাঁসটিয়া বলে, মানে হয়ের উচ্চারণটা বেশি হয়। তো তারা ঢাকাকে কি বলবে ভাই? তারা ঢাকাকে বলবে হাখা, হাখা। ঠিক আছে, ঢাকাকে বলবে হাখা। ঠিক আছে, হাখাতে একটা চন্দ্রবিন্দু দিই, হাখা, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। তো হাখার মধ্যে হা দিয়ে কি বোঝানো হবে? হা দিয়ে বোঝানো হবে, আচ্ছা, খ দিয়ে, এই যে বললাম যে জিয়াউর রহমান, কে আর এস। কে থাকবে হচ্ছে এখানে, জে হচ্ছে, জেড হচ্ছে এখানে জেড, এটা হবে এস। আর এই যে জেড কে এস, 1 2 3, এটা এরকম ভাবে থাকবে, অর্ডারলি জেড কে এস এরকম। হা খায়ের মধ্যে কে দিয়ে তো খালেদ, খালেদ মোশাররফ আছে। হা দিয়ে কে? হায়দার, এটিএম হায়দার। এটিএম এটিএম হায়দারের, হায়দার বলে হায়দার, এটিএম হায়দারের একটা ছোট বোন আছে, বুঝছো? ছোট বোন হচ্ছে সিতারা বেগম। সিতারা বেগম কি, তিনি হচ্ছেন একমাত্র মহিলা, মানে একমাত্র মহিলা না, 2 জন মহিলার মধ্যে একজন মহিলা, যিনি হচ্ছেন পদক পদক পেয়েছে 1971 সালে, যে হচ্ছে বীর প্রতীক পদক পেয়েছে। তিনি হচ্ছেন খালেদ মোশার কি বলে, এটিএম হায়দারের ছোট বোন সেতারা বেগম। তো এই জিনিসটা আমাদের মনে রাখার বিষয়। তো জিরো ফর জেড এবং রফিকুল ইসলাম, হাখা ফর হায়দার এবং খালেদ মোশাররফ। তিন, এর মধ্যে আমরা হচ্ছে জানি হচ্ছে আমাদের প্রবাসী যে দেশ, প্রবাসী না, আমাদের পাশে যে দেশ সেটা হচ্ছে ইন্ডিয়া। দ্যাটস দ্য থিং। ইন্ডিয়ার মধ্যে একটা ওয়ান অফ দা গ্রেটেস্ট কি বলে যে গায়ক আছে, মানে অনেক ভালো গান গায়, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট থিং। গায়ক মানে তার ফলোয়ার বেশি এরকম না, গায়ক মানে সে ভালো গান গায়, এটা হচ্ছে মেন কথা। চার্জ গেছে নাকি? আচ্ছা, তো গায়কের নাম হচ্ছে সোনু নিগম। ঠিক আছে, আমার সাথে রিলেট নাও করতে পারো, সোনু নিগম বা সোনু নিগম। তিনি হচ্ছেন, আমার মনে হয় তার মানে গলার তার সুর অনেক ভালো। এটা হচ্ছে আমার মানে অনেক ভালো লাগে, সেই জিনিসটা হচ্ছে একটা কথা। সোনু নিগমের সোনু দিয়ে আমরা এই জিনিসটা মনে রাখতে পারবো। তো এই যে বললাম যে এটা 1 নম্বর হবে জেড, কে নাম্বার হবে কে, আবার এস নাম্বার হবে এস, ইন অর্ডার। ওকে,
তো ঠিক আছে, এস ফর সোনু নিগম, এস ফর এটা। তো এস দিয়ে তুমি শফিউল্লাহ মনে রাখতে পারবো, এস ফর সোনু, আচ্ছা এস ফর শফিউল্লাহ মনে হয়, আচ্ছা সোনু নিগম বা সোনু নিগম একই কথা। আচ্ছা এস ফর সোনু নিগম, আচ্ছা নুরুজ্জামান, নু দিয়ে নুরুজ্জামান, ঠিক আছে নুরুজ্জামান, এস দিয়ে নুরুজ্জামান হচ্ছে। তো এটা হচ্ছে এরকম যে 1 2 3 আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি। এখন ভাইয়া আমি জিনিসটা লিখছি যে জেড কে এস, তিনটা ফোর্সের, তিনটা ব্রিগেডের, তিনটা প্রধান যে সে হচ্ছে 1 2 3 আছে। তো 4 নাম্বার কি অনেক লুজ হবে? আমি বলবো যে না, 4 নাম্বার লুজ না। প্রথম চারটা হচ্ছে অনেক স্ট্রং একটা ফরমেশন ক্রিয়েট করে সে অনেক। এই চার বিষয়টা হচ্ছে এরকম যে একটা রিপোর্টে এরকম দেখা গেছে যে এটা একটা কাল্পনিক বিষয়, তা হচ্ছে বলতেছি যে 1 2 3 4 এই চারটা এর মানে কি বলে, চারটা ফোর্সের মধ্যে, চারটা ফোর্স বলে, চারটা সেক্টরের মধ্যে যারা ছিল তারাই কিন্তু পুরো দেশকে স্বাধীন করতে পারতো। তো তারা এরকম লেভেলের কেপেবল ছিল। বাকি সাতটা সেক্টরকে বাদ দিয়েও তারা নিজেরাই হচ্ছে এত ব্রিলিয়ান্ট ছিল বা এত হচ্ছে কেপেবল ছিল যে তারাই হচ্ছে একমাত্র করতে পারতো। তো 4 নাম্বারটাও অনেক ইম্পর্টেন্ট, বা 4 নাম্বারটাও অনেক স্ট্রং নেতাদের দিয়ে বা অনেক স্ট্রং লিডারশিপ দিয়ে এই জিনিসটা বসানো যেতে পারে। 4 নম্বরে হচ্ছে যে জিনিসটা আমরা মনে রাখতে পারবো, বা 4 নম্বরে যে জিনিসটা দিয়ে আমরা মনে রাখতে পারবো সেটা হচ্ছে, হ্যাঁ আমরা কে কে আর্জেন্টিনার ফ্যান? আমি না, আমি ব্রাজিলের ফ্যান। কে কে ব্রাজিলের ফ্যান? তুমি যদি থাকো আমার সাথে, যদি একমত হও তাহলে হাত উপর করতে পারো, সমস্যা নেই। কে কে CR7 এর ফ্যান? CR7 এর ফ্যান হতে পারে, অনেকেই থাকে। মেসি আর CR7 এর মধ্যে একটা মানে কলাইট থাকে, সেটা হচ্ছে এক মিনিটের কথা। তো চারটাকে আমরা মনে রাখতে পারবো CR7, C7, সি আর CR7, ঠিক আছে। এখন CR7 এর মধ্যে সিআর দিয়ে আমরা মনে রাখতে পারবো, আচ্ছা CR7 থেকে তৈরি হয় CRA, ঠিক আছে। 7 কে একটু ঘুরায় পেঁচায়, এই ডানটিটা একটু সোজা করে বেঁকা করে, এটা হচ্ছে আমরা, এই যেমন এখানে 7 কে একটু এই ডানটিটা সরাই নিলাম এরকম হবে, এটা আমি সোজা করলাম এরকম হবে, এই ডাক্তার এখানে দিলাম এ, ঠিক আছে। তো CR7 কে CRA লেখা যেতে পারে। তো CRA তে সিআর দিয়ে বোঝানো হয় সিআর, সিআর দত্ত বা চিত্তরঞ্জন দত্ত। চিত্তরঞ্জন দত্ত ছিল 4 নম্বর সেক্টরের অধীনে। এ দিয়ে কি ছিল, আমাদের সম্পূর্ণ মুক্তিযুদ্ধের সময় সর্বাধিনায়ক, হয়তো বঙ্গবন্ধু থাকতেও পারেন তখনকার টাইমে, কিন্তু এখন হচ্ছে সেটা নাই। সর্বাধিনায়ক হিসেবে আমরা ধরতে পারি আতাউল গনি ওসমানী, এটিএম কি বলে, ওসমানী দিয়ে আমরা মনে রাখতে পারবো ওসমানী। ওসমানী হচ্ছে আমাদের সর্বাধিনায়ক। তিনি কে তার আন্ডারে কি ছিল, তার আন্ডারে ছিল হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, ঠিক আছে। তো সেনাবাহিনী যে ছিল, সেনাবাহিনী, তো সেনাবাহিনীও এর মধ্যেও তো একজন মানে প্রধান থাকবে। তো সেনা প্রধান ছিলেন হচ্ছে আব্দুর কি বলে, আব্দুর রব, আব্দুর রব। সেনা প্রধান ছিলেন আব্দুর রব, আব্দুর রব, রব রব মানে চুরি করা, ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই। আব্দুর রব, নৌবাহিনী, বিমান বাহিনী সেটা আমরা পরে আসবো, সমস্যা নেই, অন্য কোনো ক্লাসে অন্য কোনো সময়। এই আব্দুর রব যিনি ছিলেন সেনা প্রধান, তিনি ছিলেন এই CR7 বা চিত্তরঞ্জন দত্তর পাশেই আব্দুর রহমান যুদ্ধ করেছেন। তো এর মাঝখানে আমরা মনে রাখতে পারবো প্রথম চারটা যেটা ইম্পর্টেন্ট সেটা আমরা মনে রাখতে পারতেছি। এককে আমরা মনে রাখতে পারবো জিরো দিয়ে, জিয়াউর রহমান এবং রফিকুল ইসলাম। 2 দিয়ে মনে রাখতে পারবো ঢাকাকে হাকা বলা হয়, সেটা সেখান থেকে মনে রাখতে পারবো হা ফর হায়দার, খ ফর খালেদ মোশাররফ। 3 দিয়ে মনে রাখতে পারবো সোনু নিগম বা সোনু নিগম, যেটা ছিল অনেক বড় গায়ক, বা ছোট গায়ক হইলেও হতে পারে, কিন্তু এটা দিয়ে আমরা মনে রাখতে পারবো শফিউল্লাহ এবং নুরুজ্জামান, শোনো নু ফর নুরুজ্জামান। 4কে আমরা মনে রাখতে পারবো, যদি আমরা CR7 এর ফ্যান হই বা মেসির ফ্যান হই, মেসির ফ্যান হলে অটোমেটিক CR7 এর প্রতি একটা ক্ষোভ চলে আসে বা নাও আসতে পারে। তো CR7 কে জানে আমরা না ভুল, ভুলবো না, ভুলবো না, এটা ছিল ভুলবো না, ভুলবো না কি আমাদের কি বলে এটা রাষ্ট্রভাষার সময় 1952 সালে প্রথম এমন একটা কবিতা, যে কবিতা, কবিতা বলে প্রথম একটা গান, যে যেটা হচ্ছে প্রথমবার মানে ওই গানটাই শেখ কি বলে এটা ভাষা আন্দোলনের সময় প্রথম গান হচ্ছে ভুলবো না, ভুলবো না। তো এরকম CR7 কেও আমরা ভুলবো না, ভুলবো না। চিত্তরঞ্জন দত্ত, এরপর আব্দুর রব, আব্দুর রব। আচ্ছা আমরা একটু চলে যাচ্ছি, একটু অ্যাডভান্সমেন্টে আমরা চলে যাচ্ছি, দুইটা মুছে দিই। আচ্ছা একটু অ্যাডভান্সমেন্টে চলে আসলাম। অ্যাডভান্সমেন্টে আমরা 4 শেষ করলাম, 5-এ কি আসবে? কারণ ভাইয়া আমি বললাম যে চারটা ইম্পর্টেন্ট, চারটা অনেক স্ট্রং, চারটা মিলেই হচ্ছে সম্পূর্ণ দেশকে স্বাধীন করে দিতে পারবে এক টাইম, মানে স্বাধীন করে দিতে পারতো। অন্যরা কিন্তু খারাপ নয়, আমি বলতেছি না, আমি বলতেছি যে
চারটা ছিল অনেক স্ট্রং। 5 নাম্বারটা একটু দুর্বল হতে পারে, কারণ স্ট্রং থেকে যখন একটু নিচে আনলো তখন হচ্ছে সেটা দুর্বল। দুর্বল কে ছিল? শওকত। আহ কি বলেছে আমাদের যে সিরাজউদ্দৌলা, তার যে মন্ত্রিত্ব, সেটা কিন্তু ছিল অনেক দুর্বল। এখান থেকে আমরা মনে রাখতে পারবো শওকত। শওকত দিয়ে আমরা মনে রাখতে পারবো যে শওকত, মীর শওকত আলী। মেন জিনিসটা হচ্ছে মীর শওকত আলী। আচ্ছা, মীর শওকত দিয়ে মনে রাখতে কিছু মনে হবে। মীর শওকত, মীর শওকত। আচ্ছা ঠিক আছে, মীর শওকত। ওই যে আছে না মীর জাফর, মীর এই কাসেম, তাদের ইমান ছিল অনেক দুর্বল। সেই ইমান দুর্বল হওয়ার কারণে তাদের নামের সামনে মীর, এটা মানে অনেক ইম্পর্টেন্ট না, কিন্তু সেটা হচ্ছে আমরা মনে রাখার জন্য মনে রাখতে পারি যে মীর দিয়ে আমরা দুর্বল বুঝাচ্ছি। আর দুর্বল এটা আসবে না। 5 নাম্বারটা হচ্ছে, 4 নাম্বারটা হচ্ছে, 5 নাম্বারটা অবভিয়াসলি দুর্বল হবে। তো এই দুর্বলকে আমরা বোঝাচ্ছি মীর শওকত আলী বা মীর শওকত। এটাই হচ্ছে এটা। 6 নাম্বারে চলে আসতেছি। 6 নাম্বারে একটু 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 করে বাড়তেছে। 5 নাম্বারটা যদি অনেক দুর্বল হয়, 6 নাম্বারটা কি তুলনামূলক স্ট্রং হবে। তো স্ট্রংটা কি হবে? স্ট্রংটা থেকে আমরা বুঝতে পারবো যে 6 নাম্বারটায় স্ট্রং এ ছিল উইং কমান্ডার। উইং কমান্ডার মানে নামের মধ্যে তো একটা স্ট্রং স্ট্রং ভাব আছে, তাই না? আচ্ছা, উইং কমান্ডার। আমি কিন্তু আগে বলতেছি যে স্ট্রং আর উইক জিনিসটা, সেটা হচ্ছে কিন্তু আমি মনে রাখার জন্য বলতেছি, অন্য কোনো কিছু মিন করতেছি না। উইং কমান্ডার বাশার, বাশার নামের মধ্যে তো একটা স্ট্রং। বাশার, উইং কমান্ডার বাশার ছিল 6 নাম্বারের প্রধান। 6 নাম্বারের প্রধান, 6 নাম্বার কি সেক্টরের কমান্ডার বা প্রধান। ঠিক আছে। আচ্ছা, এখন 7 নাম্বারে চলে আসি। আমরা সবাই ছোটবেলায় বা বড়বেলায় যাদের হচ্ছে সৌভাগ্য হয়েছে, তারা হচ্ছে তাদের আহ নানুর বানানো রুটি খেয়েছে অনেকে। এটা এরকম একটা ই, মানে একটা ইম্পর্টেন্ট জিনিস না, মানে একটা স্মৃতিচারণমূলক জিনিস। এই 7 নাম্বারকে আমরা নানু দিয়ে মনে রাখতে পারবো। নানু, নানু, ঠিক আছে। না দিয়ে আমরা মনে রাখতে পারবো, না দিয়ে আমরা মনে রাখতে পারবো নাজমুল হক। নাজমুল হক, নাজমুল হক। আর কি নিজে একসাথে আমরা বলি নাজমুল হক। আর নু দিয়ে বলতে পারবো নুরুজ্জামান। নু দিয়ে নুরুজ্জামান। আর ভাইয়া বলবা যে ভাইয়া এখানে 7 নম্বরে নুরুজ্জামান, আবার 3 নম্বরেও কিন্তু সোনু নিগমে নুরুজ্জামান রয়েছে। এই নুরুজ্জামান আর এই নুরুজ্জামান কি একই? আমি বলবো না, এরা হচ্ছে ছোটবেলায় মানে ওই জমজ ছিল, পরে হারায় গেছে মেলায়। পরে হচ্ছে যখন আসলো, 3 নম্বরে একজন, 7 নম্বরে একজন, আর তারপর হচ্ছে দুজন মিলে একসাথে বলতেছে আরে লুকিয়ে লুকিয়ে আসা, এরকম একটা এই মিম টাইপের একটা জিনিস হতে পারে। তো নানু দিয়ে আমরা মনে রাখতে পারবো নাজমুল হক এবং নুরুজ্জামান। নাজমুল হক এবং নুরুজ্জামান। এবং আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে, যে এই যে নাজমুল হক রয়েছেন, তিনি হচ্ছেন কিন্তু কমান্ডারদের মধ্যে প্রথম শহীদ। কমান্ডারদের মধ্যে আরো শহীদ হয়েছে, কিন্তু প্রথম শহীদ ছিল নাজমুল হক। তো 7 নম্বর আমাদের জন্য ইম্পর্টেন্ট। নাজমুল হক ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখতে পারবা, মনে রাখা উচিত, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। 8 নম্বরে চলে আসি আমরা। 8 নম্বরে কি হয়েছে? 8 নম্বরে কি হয়েছে? 8 নম্বরে মানে কি হয়েছে না, কমান্ডার কি, এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, আমরা একটা ইয়ের নাম জানি, কি বলে এটা, একটা কবির নাম জানি, শওকত ওসমান। ঠিক আছে, শওকত ওসমান, তিনি ছিলেন একটা কবি। ঠিক আছে, শওকত ওসমান। ঠিক আছে, শওকত ওসমান ছিলেন একটা কবি। আর শামীম ওসমান বা শওকত ওসমান একটা কবি আছে না, শামীম ওসমানও কবি, তাই না? আচ্ছা, শওকত ওসমানের কবি। কারণ ভাইয়া শওকতকে কিন্তু আমরা 5 নম্বরে রাখছি, শওকত। 8 নম্বরে কি হবে? ওসমান। শওকত আছে উপরে, ওসমান আছে নিচে। তো 8 নম্বর হবে ওসমান। আর এছাড়া আমরা এটা বলতে পারি যে আমাদের সর্বাধিক নায়ক কে ছিল? ওসমানী, আতাউল গনি ওসমানী। হ্যাঁ, আতাউল গনি, এম এ জি ওসমানী বা আতাউল গনি ওসমানী। ঠিক আছে, এম এ জি লিখে ফেলি, যেহেতু অনেক ইম্পর্টেন্ট একটা মানুষ। এম এ জি ওসমানী, তিনি ছিলেন আমাদের আহ সর্বাধিক নায়ক। এবং সর্বাধিক নায়কের নাম অনুসারে আবার ওসমান লিখতে পারি, আবার শামীম ওসমান, শওকত ওসমান যে কবি ছিলেন, সেই কবির মধ্যে শওকত আছে 5 নম্বরে, ওসমান হয়েছে 8 নম্বর। এটা হচ্ছে মেন কথা। 9 নম্বরে চলে আসবো। 9 নম্বরে চলে আসার আগে আমরা 3 নম্বরকে আসসালামু আলাইকুম দিয়ে বিদায় করে দিব। ঠিক আছে, 9 নম্বরে চলে আসলে 9 নম্বরে আমরা দেখতে পারবো যে 9 নম্বরে বিষয়টা হচ্ছে এরকম, যে 9 নম্বরে কে ছিলেন, মেন জিনিসটা হচ্ছে এটা। কারণ ভাইয়া এতক্ষণ আমরা কিন্তু মানে মুখস্থের মধ্যে আছি, যে হচ্ছে নানু, নানু উইং কমান্ডার বাসার, মীর মীর জুমলা, মীর শওকত আলী, মীর জাফর। মীর জাফররা ছিলেন না, কিন্তু মীর শওকত ছিলেন। হ্যাঁ হ্যাঁ, ছিল। এত লেভেলে পাইছি, মার্কারি উড়ে যেতেছে এখন। মেন জিনিসটা হচ্ছে এরকম। মীর শওকত আলী, তারপর হচ্ছে উইং কমান্ডার বাসার নানু বা নুরুজ্জামান, নুরুজ্জামান নাজমুল হক। যে হচ্ছে নাজমুল হক সবচেয়ে আগে মারা গেছেন, সব প্রথম যে কমান্ডার শহীদ হয়েছেন তার মধ্যে নাজমুল হক, নাজমুল হকের নাম যদি আমরা যুক্ত করি কোনো রকমের পাপ হবে না। আচ্ছা, 9 নম্বরে যে আছে
সেটা হচ্ছে আমাদের মানে জাতির ক্রাশ, জাতির ক্রাশ না হলেও হচ্ছে ঢাকার মেয়েদের স্পেশাল ক্রাশ। সে হচ্ছে, কি বলেছে তার নাম কি? তার নাম কি? সাকিব, সাকিব খান? অবশ্যই না, সাকিব খান না। কে? সেটা হচ্ছে জলিল, অনন্ত জলিল। অনন্ত জলিল, অনন্ত জলিল। কারণ ভাইয়া অনন্ত জলিল তো এখন জন্মই নেই, তার বাপেও জন্ম হয়নি। অনন্ত জলিল কিভাবে এখানে আছে? বিষয়টা হচ্ছে জলিল থেকে আমরা মনে রাখতে পারবো। জলিল, জলিল, জলিল বলে, হ্যাঁ, না না জলিলই, মানে জলিল মেন জিনিসটা হচ্ছে এটা যে জলিল হচ্ছে ছিলেন 9 নম্বরের কমান্ডার। 9 নম্বরের কমান্ডার কে ছিলেন? জলিল, জলিল। ঠিক আছে। এছাড়াও জিনিসটা হচ্ছে এরকম যে অনন্ত জলিলের সাথে আরেকজন ছিলেন, সে হচ্ছে মঞ্জুর, মঞ্জুর, মঞ্জুর। যে আমরা এই জিনিসটা মনে রাখতে পারবো যে অনন্ত জলিল ছিলেন 9 নম্বরে। অনন্ত জলিল, জলিল, মঞ্জুর ছিলেন না, সরি, মঞ্জুর ছিলেন না। জলিল থেকে, অনন্ত জলিল থেকে আমরা মনে রাখতে পারবো যে জলিল। ঠিক আছে। কারণ অনন্ত জলিল সাইডে রাখি, আমরা সে হচ্ছে আমাদের এই মেমোনিক্সে যেটা আমরা সহজে মনে রাখতে পারবো, সেখান থেকে আমরা মনে করবো জাজ। জাজ থেকে কি মনে হবে? জাজ, যা থেকে, জ থেকে জলিল হয়। এখন জাজ থেকে কি হয়? জাজ থেকে জ থেকে মনে হয়, হয় হচ্ছে জয়নুল আবেদিন। আমাদের না যে ওই রলে এটা যে জয়নাল আবেদিন, আচ্ছা, জয়নাল আবেদিন, সে ছিলেন চিত্রকার, সে হচ্ছে পটুয়া কামরুল হাসানের লেভেলের জয়নুল আবেদিন ছিলেন। তো এই জয়নুল আবেদিন কে কাজ করছে? আমি বলবো না, সেখানে নামের মধ্যে একটা পার্থক্য আছে। জয়নুল, জয় নুল, আর এখানে কি লিখছি? এখানে লিখছি হচ্ছে জয় নাল, জয় নাল, জয়নাল, আর এটা লিখছি হচ্ছে জয়নুল। তো জয়নাল আবেদিন হচ্ছে সেখানকার কমান্ডার। আর কে ছিল? জলিল, অনন্ত জলিল, জাজ। জাজ থেকে আমরা মনে রাখতে পারবো অনন্ত জলিল। নানু থেকে মনে রাখতে পারবো নাজমুল হক। এবং উইং কমান্ডার বাসার ছিলেন মীর শওকত আলী ছিলেন। নামের মধ্যে উইং কমান্ডার মানে একটা স্ট্রংনেস ভাব আছে 6 নম্বরে, জোরটা অনেক স্ট্রং হচ্ছে সেটা। আর শওকত ওসমানের, শওকত থেকে মনে রাখতে পারবো এখানে শওকত, এখানে ওসমান, 8 নম্বরে ওসমান। ঠিক আছে, 9 নম্বর পর্যন্ত আসছি। জয়নুল আবেদিন শেষ। আমরা সেক্টর কটা ছিল? 11টা। হয়েছে কয়টা? 9টা। 10 নম্বরে চলে আসি। 10 নম্বরে ভাই কি ছিল? 10 নম্বরে আমরা এই জিনিসটা মানে কি বলে, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এইরকম ভাবে আমরা মনে রাখবো যে 10 নম্বরে ছিল হচ্ছে নদী, 10 নম্বরে ছিল সমুদ্র, 10 নম্বরে ছিল সমুদ্র, 10 নম্বরে ছিল সমুদ্র। এই সমুদ্রের মধ্যে ভাই কোথায় এমন জায়গা আছে যেখানে হচ্ছে সদর দপ্তর আসবে? সদর দপ্তর এখানে কোথাও কোনোটাই নেই, এরকম হইতেও পারে। কিন্তু 10 নম্বরের মধ্যে সেখানে হচ্ছে তেমন কোনো সেনাবাহিনী, ওইরকম সেনাবাহিনী নাই, নৌবাহিনী আছে। নৌবাহিনী সেটা হচ্ছে কন্ট্রোল করতেছে। এখন ভাই বিষয়টা হচ্ছে এরকম, যে নৌবাহিনী যদি কন্ট্রোল করে, তো সেখানে আলাদা কোনো থাকবে, কি বলে এটা, আলাদা কোনো কমান্ডার থাকার কথা, কারণ নৌবাহিনী এটা কন্ট্রোল করতেছে। তো 10 নম্বরে কোন রকমের নির্দিষ্ট কেউ নাই, কারণ এক এক সময় এক একটা কমান্ডার ওখানে পোস্ট পায়, এক এক সময় মারা যায় বা এক এক সময় চেঞ্জ হয়ে যায়। আর তখন হচ্ছে পোস্ট খালি হয়ে যায়, আবার হচ্ছে একজন বসে, আবার খালি হয়, আবার পোস্ট একজন বসে, আবার খালি হয়ে যায়। এরকম ভাবে সবাই মানে এই নাজমুল হক যেমন হচ্ছে ওইখানেই রয়েছে, 7 নম্বরেই রয়েছে। এই 7 নম্বরে তিনি যখন মারা গেছেন তখন হচ্ছে কি অন্য কেউ আসতেছে, এরকম ভিন্ন কথা। কিন্তু তিনি মারা গেছেন, তারপর হচ্ছে তেমন একটা ওরকম ভাবে হয় নাই। তো এরকম সবাই মানে একবারে পজিশনাল রয়েছে, কিন্তু জয়নাল আবেদিন এই 10 নম্বরেরটা তেমন একটা পজিশনাল না। আচ্ছা, ঠিক আছে, 11 নম্বর চলে আসি। 11 নম্বরে হচ্ছে সবার লাস্টের জায়গাটা, ঠিক আছে, 11 নম্বর সবচেয়ে লাস্টের জায়গাটা, ঠিক আছে। এটাকে আমরা মনে রাখতে পারবো তালহা। ঠিক আছে, তালহা থেকে আমরা মনে রাখতে পারবো। তালহা কেন আমি এটা চয়ন করলাম, বা তালহা কে কেন আমি ই করলাম, সেটা হচ্ছে, এটার যুক্তিটা এরকম যে আমার যে কোচিং সেন্টারে আমি পড়ি, সেই কোচিং সেন্টারের যে মেইন রয়েছে, বা যে মেইন না সরি, যে হচ্ছে আমার রুম মনিটর রয়েছে, তার নাম হচ্ছে তালহা। এছাড়া আমার একটা ছোট ভাই আছে, যার নাম হচ্ছে তালহা জুবায়ের, কি বলে, তালহা জুবায়ের তানজিম। তো এটার জন্য তালহা আমার জন্য ইম্পর্টেন্ট। এছাড়া তুমি মনে রাখতে পারবে যে হচ্ছে আমাদের আহ ইসলামের একজন অনেক ইম্পর্টেন্ট একজন সাহাবী ছিলেন, তিনি হচ্ছেন তালহা জুবায়ের, তাই না? তো এখান থেকে আমরা তালহা থেকে, তা থেকে আমরা মনে করতে পারবো তাহের। আমরা বলছি না যে ওই তাহেরার গল্প, যে তাহিরা বহির, তো এরকম তাহেরার থেকে তাহেরা মনে রাখবো না, সেই তাহেরা থেকে আমরা তাহের মনে রাখবো। আচ্ছা, ল দিয়ে কিছু নাই, সবসময় এমন হইতে হবে নাকি যে হচ্ছে দুই দুয়ে দুয়ে চার, কখনো কখনো এক আর তিনেও চার হবে। তো এরকম ভাবে আমাদের বুঝতে হবে। তো ল দিয়ে কিছু হচ্ছে না। তো ত দিয়ে তাহের, আর হা দিয়ে হামিদুল্লাহ। ওয়াল্লাহি ওয়াল্লাহ, বলা আমার সাথে, ওয়াল্লাহি ওয়াল্লাহ হামিদুল্লাহ, ওয়াল্লাহি ওয়াল্লাহ হামিদুল্লাহ। তো হামিদুল্লাহ হচ্ছে তালহা জুবায়ের, বা তালহা থেকে তাহের,
আর হ দিয়ে ওয়াল্লাহি ওয়াল্লাহ হামিদুল্লাহ। তো এর মাধ্যমে আমরা 7টাই শেষ করে ফেললাম। এটা হচ্ছে আমাদের একটা অনন্য কৃতিত্ব। তো আমরা হচ্ছে যদি 15 মিনিট আলাদা, আমার ক্লাস শেষ হওয়ার পর 15 মিনিট আলাদা যদি কেউ একজন দেয়, 101% শিওর যে তার এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, কখনোই থাকবে না। কারণ এই লেভেলের আমি, মানে আমি যেমন পড়ছি সেই জিনিসটা আমি রাখছি, যে আমি কিভাবে মনে রাখতাম, কত সহজে মনে রাখতাম, সেই সহজ জিনিসটা আমি এখানে রেখে দিচ্ছি। তো যার হচ্ছে সমস্যা, সেই এই ক্লাসটা করলেই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলি যথেষ্ট ভাবে পালন হয়ে যাবে। আর এটাই হচ্ছে আমাদের মেইন মোটিভ। তো আমরা হচ্ছে লাস্ট বার জিনিসটা একটু চেঞ্জ করে, মানে কি জিনিস দেখার চেষ্টা করবো। এক নম্বরে কি ছিল? এক নম্বরে ছিল জেড কে এস। ঠিক আছে, জেড কে এস। একে হচ্ছে জেড, দুয়ে হচ্ছে কে, তিনে হচ্ছে এস, এরকম ভাবে মনে রাখা যায় প্রথমটা। এখন হচ্ছে এক নম্বরে কি ছিল? জিরো। এক নম্বরকে আমরা বলবো জিরো। ঠিক আছে, এক নম্বরে জিরো। দুই নম্বরে কি ছিল? হাখা। ঢাকাকে একটা, মানে কি রয়্যাল জেলা হচ্ছে হাখা বলে। ঠিক আছে। তিন নম্বরে ছিল হচ্ছে সোনু। সোনু নিগম বা সোনু নিগম। ঠিক আছে, সোনু নিগম, সোনু নিগম, সোনু নিগম। ঠিক আছে। এখন এখানে এক নম্বরে দেখতেছি জিরো, দুই নম্বরে কি? শাখা, তিন নম্বরে কি? সোনু নিগম। ঠিক আছে। জিরো থেকে কি হয়? জিয়াউর রহমান এবং রফিকুল ইসলাম। রফিক, রফিক থেকে মনে রাখতে পারো রফিকুল। ঠিক আছে। হা খা থেকে হা দিয়ে এটিএম হায়দার, খ দিয়ে খালেদ মোশাররফ, স দিয়ে সোনু নিগম, ন দিয়ে নুরুজ্জামান। চার নম্বরে কে ছিল? চার নম্বরে ছিল হচ্ছে আমাদের আরো একটা শক্তিশালী জায়গা, বা সেখানে ছিল হচ্ছে কি বলা যায়, সেখানে ছিল হচ্ছে তোমার কি বলা যায়, আব্দুর রব ছিল, এবং হচ্ছে ছিল কি ছিল বলো? ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে পুরো। আচ্ছা, চার নম্বরে ছিল হচ্ছে CR7। ঠিক আছে, চার নম্বরে ছিল CR7। কি হলো? কই গেল কলম? মার্কার কই গেল? এই যে। আচ্ছা, চার নম্বরে ছিল CR7। ঠিক আছে। CR7 থেকে চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন দত্ত। ঠিক আছে, চিত্তরঞ্জন দত্ত। এবং সেভেন থেকে মনে রাখতে পারবো আমরা, সেভেন কি এ দিয়ে করলে আব্দুর রব। আব্দুর রব সেটা শেষ। আসম আব্দুর রব না, কিন্তু আব্দুর রব ছিল হচ্ছে সেনাপ্রধান। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো এখন হচ্ছে আবার চার নম্বরে ছিল এটা আব্দুল CR7। পাঁচ নম্বরে মনে রাখতে পারবো শওকত, মীর শওকত, বা দুর্বল, বা ওইটা থেকে দুর্বল, বা 5 নম্বর দুর্বল একটু মনে রাখতে পারবো। 5 নম্বর দুর্বল, সেখানে আছে হচ্ছে শওকত, মীর শওকত। আর সিরাজউদ্দৌলার নামও কিন্তু ছিল শওকতুজ্জামান নাকি একটা ছিল। তো সেটা থেকে আমরা মনে রাখতে পারবো মীর জাফর। বা দুর্বল থেকে মনে রাখতে পারবো ইমান দুর্বল থেকে আমরা মনে রাখতে পারবো মীর শওকত ছিলেন 5 নম্বরে। 6 নম্বরে একটু স্ট্রং, পাঁচ থেকে মানে এই বেশি থেকে কম গেলে সেটা হচ্ছে দুর্বল। আর একবারে কম থেকে আবার একটু উপরে উঠলেই সেটা হচ্ছে সবল। উইং কমান্ডার সবল একটা নাম, সেখানে ছিলেন বাশার, আরো সবল একটা নাম। তো সেখান থেকে মনে রাখতে পারবো 6 নম্বরে ছিল উইং কমান্ডার বাশার। 7 নম্বরে কে ছিল? 7 নম্বরে ছিল নানু। নানু বানানো আহ পিয়া পেঁয়াজু খেয়ে, রুটি খেয়ে মানুষ যখন স্মৃতিচারণ নাকি পূরণ করে, সেখান থেকে আমরা এই জিনিসটা আসতে পারবো যে না থেকে নাজমুল হক, যে হচ্ছে প্রথম শহীদ। প্রথম শহীদ বলতে প্রথম এমন শহীদ যে হচ্ছে কমান্ডার হিসেবে ছিল, এবং নূর থেকে নুরুজ্জামান। আচ্ছা, 8 নম্বরে ছিল শওকত ওসমানের, শওকত ছিল 5 নম্বরে, 8 নম্বরে ছিল ওসমান। 9 নম্বরে কে ছিল? অনন্ত জলিল সাহেব বা জাজ। জাজ থেকে আমরা রাখতে পারবো যে অনন্ত জলিল বা জয়নাল আবেদিন, আর জলিল আর জয়নাল আবেদিন। ঠিক আছে, বা জজ, জজ বা জয়নাল আবেদিন। ঠিক আছে, যাই হোক, জজ। 10 থেকে আমরা জয়নাল আবেদিন এবং অনন্ত জলিল মনে রাখতে পারবো। 10 নম্বরে কেউ ছিল না, এটা হচ্ছে মুখস্থ রাখো, কেউ ছিল না। 1 নম্বরে ছিল তালহা, তালহা জুবাইর, যেমনি মনে রাখতে পারো। তালহা তা থেকে মনে হবে তাহের, তাহেরা। ঠিক আছে, বহিপীরের তাহেরা যে পালায় যায়। এখানে তাহেরকে কিন্তু আমরা যেমন তাহেরা হচ্ছে পালায় যায়, এরকম তাহেরকে বলা হয় কাচের কর্নেল। কাচের কর্নেল কেন? তিনি হচ্ছে যুদ্ধের সময় একটা কাচের কর্নেলের মতো অবস্থান করছে। তো কাচের কর্নেল নামের একটা গ্রন্থ রয়েছে, গ্রন্থ না সরি, কাচের কর্নেল নামে একটা ই ছিল। হ্যাঁ, কি ছিল, মানে একটা লেখনী ছিল, বা একটা সৃজনশীল লেখা ছিল, যেটা হচ্ছে তাহেরকে বা তাহেরাকে কাচের কর্নেল হিসেবে স্বীকৃতি দেয়। 11 নম্বর সেক্টরে ছিলেন তিনি। আর হা দিয়ে ওয়াল্লাহি ওয়াল্লাহ হামিদুল্লাহ, এটাই হচ্ছে কথা। তো এর মাধ্যমে আমরা শেষ করলাম আমাদের one of the important thing we can ever relate in our medical examination.
আহ ওয়ার ওয়ার ইজ এটা একটা, তাই না? আচ্ছা, তো এর মাধ্যমে আমরা শেষ করলাম। প্রশ্ন কি কিছু করবো? আচ্ছা, প্রশ্ন করি কিছু। প্রশ্ন হচ্ছে, এক নম্বরে জিয়াউর রহমানের পাশাপাশি কে ছিল? এক নম্বরে জিয়াউর রহমানের পাশাপাশি কে কমান্ডার ছিল? রফিকুল ইসলাম। ঠিক আছে। এছাড়া আমরা এই করতে পারি যে আমাদের মুজিবনগর সরকারের স্বাস্থ্যমন্ত্রী কে ছিল? স্বাস্থ্যমন্ত্রী কে ছিল? স্বাস্থ্যমন্ত্রী ছিল স্বাস্থ্যমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ। ঠিক আছে। আচ্ছা, পররাষ্ট্রমন্ত্রী কে ছিল? পররাষ্ট্রমন্ত্রী ছিল খন্দকার মোশতাক আহমেদ। খন্দকার মোশতাক আহমেদ। ঠিক আছে। তো এর মাধ্যমে আমরা শেষ করতেছি। আচ্ছা, আমাদের যে মুজিবনগর সরকারের যে ইটা করা হয়, যে কি বলা যায়, মুজিবনগর সরকারের যে শপথ পাঠ করা হয়, সেই শপথটা কে পাঠ করে? ইউসুফ ভাই। আর পরিচালনা কে করে? মান্নান ভাই। এটা হচ্ছে শেষ। আর আরেকটা হচ্ছে, একটা প্রশ্ন করি। আর কি প্রশ্ন করবো বলো? তুমি বলো যে আমি কি প্রশ্ন করবো। আচ্ছা, এই তেলিয়াপাড়া দিবস কয় তারিখে? তেলিয়াপাড়া দিবস কয় তারিখে? তেলিয়াপাড়া দিবস হচ্ছে 4 তারিখ। 4 তারিখে। এই জিনিসটা আমরা মনে রাখতে পারবো, তেলিয়াপাড়া দিবস 4 এপ্রিল। 10 তারিখের 6 দিন আগে। এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা, তো এখন লাস্টে একটা জিনিস, একটা ছোট্ট একটা জিনিস, মানে 3 লাইনের একটা জিনিস, সেটা একটু মনে রাখার চেষ্টা করি। আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমাদের যে 1952 সালের ভাষা আন্দোলন, সেই দিনটা কবে? 21শে ফেব্রুয়ারি। অবভিয়াসলি 21শে ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি। তার আগে ভাষা দিবস কবে ছিল? তার আগে ভাষা দিবস ছিল তার আগে ভাষা দিবস কবে ছিল? এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। সেই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবো, বা সেই জিনিসটা একটু আনার চেষ্টা করবো নিজের মাথায়, যে এই জিনিসটা একটু দেখবা, যে আগের ভাষা দিবস কবে ছিল। তো সেটা ছিল 4 মার্চ। 4 মার্চ 1948। 4 মার্চ 1948। এই জিনিসটা আমি আগে পড়াইছি। ঠিক আছে। কিন্তু ওটা হচ্ছে ভাষা আন্দোলনের যে স্পেশাল যে পার্টটা আছে, সেই পার্টটার মধ্যে এটা আছে যে 4 মার্চ 1948 কিভাবে ভাষা আন্দোলন দিবস। তো সেটা হচ্ছে 4 মার্চ ভাষা আন্দোলন দিবস। তো নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট, কিন্তু এখানে ইম্পর্টেন্ট না। ওই ভাষা আন্দোলন পড়তে গেলে তখন ইম্পর্টেন্ট। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি বাংলায় কয় তারিখ ছিল? বাংলায় কয় তারিখ ছিল? 13 1348 সাল। 1348 সাল 8 ফাল্গুন। কয় ফাল্গুন? 8 ফাল্গুন। 8 ফাল্গুন ছিল আমাদের যে 21শে ফেব্রুয়ারি, সেটা ছিল 1348 সাল। 8 ফাল্গুন ছিল। 8 ফাল্গুন ছিল। তো মেন কথা হচ্ছে এটা। ঠিক আছে। আচ্ছা, তো যে 8 ফাল্গুন যে ছিল, এই দিনটা কবে ছিল? এই যে ভাষা দিবস বা ভাষা দিবস, সেই ভাষা দিবসটা, এই দিবসটার বার কি ছিল? কি বার ছিল সেটা? সেটা হবে আমাদের বৃহস্পতিবার। বৃহস্পতিবার। ঠিক আছে। বৃহস্পতিবার। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখি, গণহত্যা দিবস কবে? গণহত্যা দিবস হবে 25শে মার্চ, রাইট? 25শে মার্চ। কালো রাত। এই কালো রাত মানে কি বার ছিল? বৃহস্পতিবার। ঠিক আছে। কি বার ছিল? বৃহস্পতিবার। আচ্ছা, গণহত্যা দিবস কবে? 25 তারিখ। 26 তারিখ কি ছিল? 26 তারিখ কি ছিল? 26 তারিখ ছিল স্বাধীনতা দিবস। ঠিক আছে। এখন জিনিসটা তো একদম সহজ আছে। গণহত্যা দিবস 25 তারিখ বৃহস্পতিবার। 26 তারিখ কি হবে? রবিবার? না, শুক্রবার হবে। Obviously শুক্রবারই হবে। তো এটা হচ্ছে এরকম। গণহত্যা দিবস বৃহস্পতিবার, আর স্বাধীনতা দিবস হবে শুক্রবার। স্বাধীনতা দিবস শুক্রবার। স্বাধীনতা স্বাধীনতা শুক্রবার। স্বাধীনতা শুক্রবার। আচ্ছা, আমাদের যে বিজয় দিবস কয় তারিখ? বিজয় দিবস কয় তারিখ? 16ই ডিসেম্বর, রাইট? বিজয় দিবস 16ই ডিসেম্বর। বিজয় দিবস যদি 16ই ডিসেম্বর হয়, সেটা কি বার ছিল? সেটাও ছিল বৃহস্পতিবার। এই জিনিস থেকে আমরা মনে রাখতে পারবো, ভাষা দিবস বৃহস্পতিবার, গণহত্যা দিবস বৃহস্পতিবার, স্বাধীনতা দিবস বৃহস্পতিবার পরের দিন মানে শুক্রবার, বিজয় দিবস হবে বৃহস্পতিবার। 21শে ফেব্রুয়ারি 1348। 8 ফাল্গুন। এটাই হচ্ছে main কথা। আর যে 21শে ফেব্রুয়ারির আগে হচ্ছে কোন দিন হচ্ছে আহ ভাষা দিবস ছিল, সেটা হচ্ছে একটু নিজে দেখে নিও। সেটা হচ্ছে একটা কথা, যেটা 8 8 সেটা আমি তোমাকে একটা টাস্ক দিচ্ছি, সেটা ভুল হইতে পারে, ঠিক হইতে পারে। ঠিক আছে। আমি মানে ইচ্ছাকৃত ভাবে জিনিসটা দিচ্ছি, যে মানে এই 4-এরটা হয়তো ভুল হইতে পারে, ঠিক হইতে পারে। তুমি আমাকে যাই না নিজে বলবা যে হচ্ছে এটা ভুল হয় না ঠিক ঠিক হয়। তো দ্যাটস ইট। এই জিনিসটার মাধ্যমে আমরা শেষ করতে পারি আজকে আমাদের ক্লাস।
তো ক্লাসের আগে যাও না, এক মিনিট আমি হচ্ছে একটা জিনিস ঠিক করে নেই। আমাদের এই ভর্তি যুদ্ধের মধ্যে আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং, যে জিনিসগুলো হচ্ছে এটা। তুমি বলবা যে এই জিনিসগুলো কেন আমি বুঝি না। তোমাদের জন্য এই জিনিসটা দেখা, ড্রিঙ্ক 3-4 লিটার ওয়াটার মিনিমাম। 3-4 লিটার ওয়াটার তোমার খাইতে হবে, পানি খাইতে হবে। পানি হচ্ছে তোমার মানে জীবনের জন্য অনেক ইম্পর্টেন্ট, পড়ার জন্য অনেক ইম্পর্টেন্ট। যেমন মনে করো তুমি ভাত খাইলাম না, 2 দিন না খাও, পানি তোমার রেগুলারলি বেসিস ভাবে খাইতে হবে। আমি এটা বলছি না 2 দিন না খাও, মানে বলছি যে 2 বেলা খাইলে 1 বেলা খাইলে না, কিন্তু পানি তোমার 3 লিটার বা তার কাছাকাছি, 2 লিটার 3 লিটার 4 লিটার খাইতে হবে। দ্যাটস দ্য থিং। 15 15 মিনিট এক্সারসাইজ করাটা একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং তোমার। কারণ বলবো যে ভাই আমি তো পড়তেছি, আমার হচ্ছে এক্সারসাইজ কিসের জন্য দরকার। মেইন জিনিসটা হচ্ছে এটা, তুমি এক্সারসাইজ করবে তোমার জন্য, তুমি মানে কি বলে, তুমি তো তোমার মাইন্ড দিয়ে পড়তেছো, রাইট? মাইন্ড দিয়ে যখন পড়তেছো তখন তোমার এক্সারসাইজ ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং। 15 মিনিট এক্সারসাইজ, কোনো সমস্যা নেই, কিছুই হবে না। 20 মিনিট হচ্ছে রিকমেন্ডেড, কিন্তু 15 মিনিট তোমার যে সময় না থেকে 15 মিনিট তুমি ধরে রাখতে পারো। আচ্ছা, স্টাডি, স্টাডি তো তোমার করতেই হবে, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ তুমি তো এখানে স্টাডির জন্য আসছো, স্টাডি করতে হবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। রিভিশন 20 মিনিটস, 20 মিনিট তুমি রিভিশন করতে হবে প্রত্যেকদিন। তুমি আগে যা করছো সেটা তোমার 20 মিনিটের জন্য অন্তত তোমার মানে একবারে সিরিয়াসলি রাখতে হবে, যে আমি হচ্ছে এই টাইমে রিভিশন করবোই করবোই করবো। এটাই হচ্ছে মূল কথা। সো দ্যাটস ইট, ইট ক্যান বি দ্য এন্ড, and hope you will crack the exam very smoothly and very wisely. And I am praying from you. I am praying for you. Please pray for me. That's the thing. And we can finish my stream. আমার অনেক ঠান্ডা লাগছে আসলে। We can finish my stream by saying that আসসালামু আলাইকুম, বিজয় হোক, কি বলেন, বিজয় হোক খুব সফলতার সাথে, এবং দেখা হবে সফলতার শেষ প্রান্তে, দেখা হবে সফলতার শেষ প্রান্তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।